নমস্কার। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের যে তৃতীয় চ্যাপ্টারটি রয়েছে, প্রাকৃতিক ভূগোলের যে তৃতীয় চ্যাপ্টারটি রয়েছে, কোনো স্থানে অবস্থান নির্ণয়, সেই চ্যাপ্টারের আগে একটা ক্লাস করেছি, ছোট্ট একটা ক্লাস, অবস্থান ও অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা এবং কীভাবে অবস্থান নির্ণয় করা হয়। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষাংশ, অর্থাৎ অক্ষাংশ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অক্ষাংশ রিলেটেড কিছু টার্ম বা ইম্পর্টেন্ট অক্ষাংশগুলো সম্পর্কে আমরা জানব। ক্লাস নবম শ্রেণীর জন্য কিন্তু আমি পড়াচ্ছি। এই বেসিক আইডিয়াটা আমি নবম শ্রেণীর জন্য আলোচনা করছি, হায়ার লেভেলের জন্য নয়। বাট হায়ার লেভেলে যদি কাজে আসতেই পারে। যাই হোক, সবাই জানে মোটামুটি, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছে, অনেক আমার সিনিয়ররা রয়েছে বা জুনিয়ররা রয়েছে, তারা অনেকেই অভিজ্ঞ। তবুও নবম শ্রেণীর জন্য আমি জাস্ট কনসেপ্টগুলো দেব অক্ষাংশ সংক্রান্ত। অর্থাৎ আমরা আলোচনা করব এই মুহূর্তে ল্যাটিচিউড। ল্যাটিচিউড মানে অক্ষাংশ। এবারে ল্যাটিচিউড মানে অক্ষাংশ, এটা ঠিক। তো আমরা এখন পড়ব অক্ষাংশ পড়ার আগে যে পৃথিবীর সম্পর্কে। পৃথিবী বৃত্তাকার, এমনি স্বাভাবিকভাবে স্ফেরয়েড বলি, মানে গোলক বলি, বাট এর উপবৃত্ত আকৃতি আছে, আলাদা ব্যাপার আছে জানি। তো এর অক্ষটি রয়েছে এইভাবে হেলে অবস্থান করে অক্ষটি। এই অক্ষটি তার মূল মেরুদণ্ডের সাপেক্ষে অর্থাৎ এর মূল মেরুদণ্ড, এর যদি মূল মেরুদণ্ড ধরি আমি, যদি মূল মেরুদণ্ড ধরি তাহলে সাপেক্ষে কত ডিগ্রি কোণে? না 23.5 ডিগ্রি কোণে আমাদের নর্থ এবং সাউথ যে অ্যাক্সিসটা, নর্থ এবং সাউথ অ্যাক্সিসটা, অর্থাৎ মেরু অ্যাক্সিস বা পোলার অ্যাক্সিস বলি এটাকে, পোলার অ্যাক্সিস মানে পোলার অক্ষ বলছি। বাবু তোমরা শোনো, যে পৃথিবী এইটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরুকে সংযোগ করেছে যে দণ্ডটি বা রেখাটি, সেটার নাম হচ্ছে আমাদের কাছে মেরু রেখা, এবং এটাকেই অক্ষরেখা বলি। তা মেরু রেখা যদি হেলে থাকে এইভাবে, আর পৃথিবীর দুটো কল্পনা করি, তাহলে এইটা তো সমান দুখণ্ড। ভেবে দেখো, এই রেখাটা তো বাদ দাও, এইভাবে হেলে আছে, অর্থাৎ এইভাবে হেলে আছে, তার সমান ভাগ করলে এইভাবে ভাগ আসবে, অর্থাৎ এইটা একটা ভাগ আর এইটা একটা ভাগ, ঠিক আছে? এই দুটো ভাগ আসবে, অর্থাৎ মাঝখানে রয়েছে একটা অক্ষ, এটা নাম দিলাম ধরো ডাব্লু আর ই। এই ডাব্লু ইটা হচ্ছে একটা অ্যাক্সিস, এও একটা অ্যাক্সিস মানে অক্ষ, কিন্তু এটাকে বলা হয় ইকুইটোরিয়াল অ্যাক্সিস। ইকুইটোরিয়াল অ্যাক্সিস। ইকুইটোরিয়াল অ্যাক্সিস মানে কি না, এই অ্যাক্সিসটা ইকুইটোরিয়াল অ্যাক্সিস মানে বোঝাচ্ছে যে এটা হচ্ছে নিরক্ষরেখা বরাবর অক্ষ রয়েছে, অর্থাৎ নিরক্ষ অক্ষ রয়েছে, এটা মেরু অক্ষ। অর্থাৎ নিরক্ষ অক্ষ মেরু অক্ষ পরস্পর কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটাকাটি করেছে নিজে একে অপরকে, অর্থাৎ নিরক্ষ অক্ষ এবং মেরু অক্ষ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্পর্শ করেছে। যাই হোক না কেন, এই যে উত্তর মেরুটি বা উত্তর অক্ষটি রয়েছে, এইটা মূল, যদি মেরুদণ্ড রেখা ধরি, মূল পৃথিবীকে যদি কাল্পনিকভাবে নর্থ এবং সাউথ চুম্বক মেরুর সাপেক্ষে, বা যদি মূল মেরুদণ্ড বা মূল মেরু উত্তর থেকে যদি আমরা এই অক্ষটাকে দেখি, তাহলে কত ডিগ্রি? 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে অক্ষটি। এও 23.5 ডিগ্রি কোণে এদিকে হেলে রয়েছে, ও ইস্টে হেলে রয়েছে, এ ওয়েস্টে হেলে রয়েছে। বোঝা গেল? তাহলে আমরা পৃথিবীকে এই হেলানো অবস্থানে সোজা করে আঁকি, অর্থাৎ যদি আমরা এইভাবে সোজা করে আঁকি, তাহলে মাঝখান দিয়ে কি যাবে? অক্ষ যাবে। তাহলে আমরা এটা কাটছি, দিচ্ছি, হেলে অবস্থান করছে। এই হেলে অবস্থান করার জন্য পৃথিবীর দুটো অংশ ভাগ হয়েছে, এইটা তাহলে ইস্ট, এটা ওয়েস্ট দিক, এটা নর্থের দিক, এটা সাউথের দিক। এই দুটো অংশে আমরা ভাগ করলে আমরা দুটো পার্ট পাবো, একটা উপরের পার্ট পাবো, একটা নিচের পার্ট পাবো। অর্থাৎ নিচের পার্টটা হচ্ছে নর্দার্ন পার্ট, সাউদার্ন অংশ, এটা হচ্ছে নর্দার্ন অংশ। এখানে নর্থ পয়েন্ট আছে, এখানে সাউথ পয়েন্ট আছে, এটা ওয়েস্ট, এটা ইস্ট। এই ছবিটা আমি দেখছি যে দুটো অংশ পাচ্ছি। অর্থাৎ আমরা একটা জিনিস দেখাচ্ছি, দেখো, যদি এইটা আমাদের কাছে পৃথিবী হয়, মানে জাস্ট এইটা আমাদের কাছে পৃথিবী যদি মনে করি যে গোলাকার, মনে হয়েছে
গ্লোবটা আমার কাছে নেই, আমি দেখাচ্ছি। এটা উত্তর মেরু আর এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর এবং দক্ষিণ মেরু থেকে, উত্তর মেরু থেকে সমান দূরত্ব এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্ব। আর উত্তর মেরু থেকে যতদূর যাবো দক্ষিণ মেরু থেকে ততদূর আসবো, এসে দেখবো মাঝ বরাবর একটা অক্ষ রয়েছে, এটা নিরক্ষীয় অক্ষ বলছি। ওই নিরক্ষীয় অক্ষ বরাবর একটা তল রয়েছে, তার নাম হচ্ছে নিরক্ষীয় তল। কি তল? নিরক্ষীয় তল। এই নিরক্ষীয় তল যদি কেটে দেই তাহলে দুটো খণ্ড হয়ে গেল। এই দেখো, একটা হচ্ছে উত্তর, একটা দক্ষিণ। এটা উত্তরটাকে বলা হয় উত্তর হেমিস্ফিয়ার বা উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণটাকে বলা হয় সাউদার্ন হেমিস্ফিয়ার বা দক্ষিণ গোলার্ধ। আমরা এভাবে নিরক্ষ রেখা বরাবর, নিরক্ষ তল বরাবর দুটো খণ্ডে ভাগ করলাম, একটা উত্তর হেমিস্ফিয়ার, একটা দক্ষিণ হেমিস্ফিয়ার। ক্লিয়ার? অর্থাৎ আমরা উত্তর এবং দক্ষিণ গোলার্ধ ভাগ করলাম, কিন্তু পৃথিবী হেলে থাকে কীভাবে বলেছিলাম একটু জেনে নাও। এভাবে হেলে আছে, অক্ষর কিভাবে হেলে আছে, এই যে অক্ষ, এই যে একটা অক্ষ, এইভাবে হেলে আছে, কিন্তু দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু হেলে আছে। তো যাই হোক, আমরা এখন আলোচনা করছি যে হেমিস্ফিয়ার দিক থেকে। তাহলে একটা নর্দার্ন হেমিস্ফিয়ার, একটা সাউদার্ন হেমিস্ফিয়ার, পৃথিবীর দুটো গোলার্ধ রয়েছে। তাহলে মাঝ বরাবর যদি বিভক্ত করি তাহলে কি রয়েছে? দুটা গোলার্ধ। এইটা নিচের গোলার্ধ হলো, আর একটা রয়েছে উপরে গোলার্ধ। এই বরাবর কি রয়েছে? অক্ষ রয়েছে। ঠিক আছে, একটা উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ আমরা পেলাম। আর এই বরাবর রয়েছে নর্থ এবং সাউথের হেমিস্ফিয়ারের, দুটোকে যোগ করে রেখেছে, অর্থাৎ নর্থ পয়েন্ট আর সাউথ পয়েন্টকে যোগ করেছে নর্থ সাউথ অ্যাক্সিস বা অক্ষ, এই ব্যাপারটা। অর্থাৎ আমরা একটা নিরক্ষীয় তল, এটা ধরো কি তল, আর এটাও নিরক্ষীয় তল, এই দুটোকে একসাথেই বলবো নিরক্ষীয় তল। নিরক্ষীয় তল অর্থাৎ নিরক্ষ রেখা বরাবর আমরা কি করেছি? এটা কেটেছি বা কল্পনা করেছি কাটার মতন করে, তো এটা নাম হচ্ছে নিরক্ষ তল। অর্থাৎ এইটাই নিরক্ষ তল। দেখে না ভালো করে, এটা কি তল? নিরক্ষ তল। এই নিরক্ষ তলের ওপর যদি আমরা একটা রেখা কল্পনা করি যে এটা একটা স্ট্রেট রেখা, এটাও স্ট্রেট রেখা, কিন্তু স্ট্রেট রেখাটা গোল হয়ে আছে বৃত্তাকারে, এটাও বৃত্তাকারে আছে। অর্থাৎ ওই দুটো বৃত্ত একসাথে, মানে অর্ধবৃত্তকে যদি আমরা একসাথে যোগ করি, অর্থাৎ এইভাবে যদি যোগ করি, তাহলে এই বরাবর কি আছে? একটা রেখা আছে, এটার নাম কি? নিরক্ষীয় রেখা বলি। ওই বরাবর যদি কেটে দিই, যদি নিরড হতো, তাহলে এই বরাবর একটা তল পেতাম, এই তলের নাম নিরক্ষীয় তল। ঠিক আছে, ওই নিরক্ষীয় তলের উপরে যদি আমরা কোনো স্থানের অবস্থান নির্ণয় করি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপরে, আমরা অক্ষাংশে চলে আসছি আস্তে আস্তে, পৃথিবী পৃষ্ঠের ওপরে কোনো স্থান ধরে, এই একটা স্থান ধরলাম, এই একটা স্থান, এই স্থানটি একটা পৃথিবীর কেন্দ্র ধরলাম, একটা সি স্থান ধরলাম, সি সমান কেন্দ্র, আর এ সমান কোনো একটি স্থান, কোনো একটি স্থান। আর এই বরাবর এটা কেন্দ্র, এই কোনো স্থান থেকে কেন্দ্রগামী একটা সরলরেখা আমি যোগ করেছি, নাম হচ্ছে এসি। এসি হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্র ও ওই স্থানটির সংযোগ বিন্দু বা রেখা, স্থানটির সংযোগ রেখা। তাহলে এসি হচ্ছে একটা সংযোগ রেখা। আর এই যে ডাব্লিউ ই আছে, এইখানে যদি আমি কল্পনা করি কে তল আছে, এখানে নিরক্ষ তল আছে, কল্পনা যদি করি, তাই না? সেই নিরক্ষ তল বরাবর একটা রেখা রয়েছে, এই যে সিই। অর্থাৎ আমরা সিই লিখলাম, যেটা হচ্ছে নিরক্ষীয় তলে, এটা নিরক্ষ তলের উপরে এটা রয়েছে তলের স্ট্রেট লাইন, সোজা একটা রাস্তা বা রেখা। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে, পৃথিবী পৃষ্ঠ থেকে কোনো স্থান যখন ছেদ করবে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান পৃথিবীর কেন্দ্রকে ছেদ করবে, ছেদ করলে এই নিরক্ষীয় তল বরাবর যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো থিটা। অর্থাৎ থিটা ইকুয়াল টু ল্যাটিচিউড। ল্যাটিচিউড মানে অক্ষাংশ, থিটা মানে কোন কোণটা? এ সি ই। অর্থাৎ এ সি ই, এই যে কোণটা, এটাই কিন্তু আমাদের থিটা, আর থিটা মানে অক্ষাংশ। বুঝতে পারছো কি? এ পাশে অক্ষাংশ নির্ণয় করেছি,
প্রশ্ন আসবে, কেন অন্য পাশে হয় না? অবশ্যই ইস্টের উপাসটা মানে এই যে মাঝখানে রয়েছে নিরক্ষরেখা, তার উপরটা উত্তর, দক্ষিণে হতে পারে, ধরো কোনো স্থান এখানে আছে, হতে পারে, তাহলে এটা তো নিরক্ষ তল। এটা তো আমি বারবার বলেছিলাম, এটা কি তো নিরক্ষ তল। তাহলে নিরক্ষ তল থেকে এই কেন্দ্রবিন্দু থেকে যদি আমি কোনো রেখা সংযোগ করি, করতে পারি। আর এই বরাবর একটা স্ট্রেট লাইন আছে, এটা যে কোণ, অর্থাৎ এটা যদি এ স্থান হয়, এটা যদি সি স্থান হয়, এটাই এই কোণটা, অর্থাৎ এ সি ই কোণটাই হচ্ছে থিটা কোণ, এটাই হচ্ছে অক্ষাংশ। ঠিক আছে, ওটা সাউথে হবে, দক্ষিণ দিকে মানে সাউথ লেখা হবে, এই অক্ষাংশে কি লেখা হবে? থিটা সাউথ। আর এখানে থিটাতে কি লেখা, উপর দিকে আছি, নর্থ লেখা হবে। যদি কেউ প্রশ্ন করে স্যার ও পাশে এঁকেছেন কিন্তু আপনি কি এবার আঁকতে পারেন না? অবশ্যই আঁকতে পারি, দেখাচ্ছি। তল, এই তলবার এই কেন্দ্রীয় বিন্দু, ধরো কোন স্থান এখানে আছে, এটা কিন্তু নর্থেও আছে, ধরো আমি এটা এ স্থান দিলাম, এ স্থান কেন, আমি যদি বি স্থানও দিই, এটা তো সি বিন্দু এবং এটা ডাব্লু, তাহলে এখানে কোন কোণটা উৎপন্ন হয়েছে কল্পনা করো, এই বরাবর স্ট্রেট আর এই বরাবর পৃষ্ঠ রেখা আছে, তাহলে ওই পৃষ্ঠটা কিন্তু এইভাবে সে, তাহলে একটা কোণ উৎপন্ন হবে, হবে না? হবে না? এটাই থিটা। অর্থাৎ সংজ্ঞাটা তাহলে গুছিয়ে কি বলবো, তাহলে ছবিটা দেখতে পাচ্ছ, সংজ্ঞাটাকে আমরা গুছিয়ে কি বলবো, আমরা লিখলাম যে পৃথিবী পৃষ্ঠের ওপর কোন স্থান থেকে কেন্দ্র পর্যন্ত সংযোজক সরলরেখাটি নিরক্ষ তলে যে কোণ উৎপন্ন করেছে তাকেই আমরা অক্ষাংশ বলবো। অর্থাৎ অক্ষাংশ একটি কোণ বিশেষ, কৌণিক দূরত্ব বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স, যে কোনো স্থানের একটা কৌণিক দূরত্ব পৃথিবীর কেন্দ্রের সাপেক্ষে নিরক্ষ তলে, তখন তাকে আমরা অক্ষাংশ বলবো। আমি জাস্ট একটা ছবি তোমাদেরকে দেখাবো, ছবি ঠিক নয়, বিষয়টা দেখাচ্ছি। ধরো এই ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটাতে আমি এই মাঝ বরাবর, এই বরাবর কি আছে, নিরক্ষরেখা আছে, বেগুন, আমি একটা বেগুন নিয়ে এসেছি, বেঞ্জলের মাঝ বরাবর বা বেগুনের মাঝ বরাবর কি আছে, নিরক্ষ তল আছে, আমরা জানি। একে আমরা কাটলাম, তাহলে কি পাবো, এটাকে যদি আমরা কাটি একটা নিরক্ষীয় তল পাবো, অর্থাৎ এরকম একটা তল পাবো, পেয়েছি, এরকম একটা তল পেয়েছি, এটা নিরক্ষীয় তল। এবার ধরলাম কোন একটা স্থান ভূপৃষ্ঠের উপরে রয়েছে, পেনটা নিচ্ছি, তাহলে এটা আমরা কি দেখছি, এটা নিরক্ষীয় তলে যে চাপটাটা, এটা নিরক্ষীয় তল এই মাঝ বরাবর, এবং পৃথিবীষ্ঠের উপর কোনো স্থান রয়েছে, ধরো এই স্থানটা, এটা পৃথিবী বেগুনের উপরটা আছে, এটা কোনো স্থান হতে পারে, এই স্থানটা এবার সরলরেখা পর্যন্ত আমি যোগ করে দিলাম, কোথা পর্যন্ত, কোথাও যোগ করেছি, দেখতে পাচ্ছ, একবারে কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ এই যে রেখাটি আমি কেন্দ্র পর্যন্ত যোগ করলাম, এই স্থানটি কেন্দ্র পর্যন্ত গেছে, একটা সরলরেখা পেয়েছি, ওই সরলরেখাটি এই যে পেনের যে সরলরেখাটা, এই সরলরেখাটি কার সাথে না, এই যে নিরক্ষ তলের সাথে যে কোণ উৎপন্ন করেছে, এইটা পেনটা এরকম থাকলো, এর সঙ্গে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এটা অক্ষাংশ। অর্থাৎ নিরক্ষ তল বরাবর সংযোজিত সরলরেখা, কেন্দ্রগামী সরলরেখা যে কোণ উৎপন্ন করে, কেন্দ্রগামী সরলরেখা যে কোণ উৎপন্ন করে, সেটাকে আমরা কি বলবো, অক্ষাংশ বলবো। ক্লিয়ার? তাহলে আমরা অক্ষাংশ নিয়ে কথাটা বললাম। এবার অক্ষাংশ সংজ্ঞাটা যদি গুছিয়ে বলি, তাহলে আমরা কিভাবে বলবো না, ভূপৃষ্ঠে কোনো স্থান বা বিন্দু কেন্দ্রকে ছেদ করলে যে সরলরেখা দ্বারা ছেদ করা হয়, মানে পরিষ্কার যদি একটা সংজ্ঞাটা এরকমভাবে বলি, যে ভূপৃষ্ঠের অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, ভূপৃষ্ঠের অবস্থিত কোনো স্থান পৃথিবীর কেন্দ্র পর্যন্ত সরলরেখা দ্বারা যোগ করলে যে সরলরেখাটা পেলাম, তার সাথে এই নিরক্ষ তলের ওপরে যে কোণ উৎপন্ন হবে, অর্থাৎ নিরক্ষ তল ওই সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, সেটাইকে আমরা অক্ষাংশ বলবো। তোমরা লিখে রাখতে পারো বা নিজের মতন করে বইতে পড়বে। তোমাদের যুধিষ্ঠির রাজের বই রয়েছে, রঞ্জিত গরাং রয়েছে, মোদক রয়েছে, বিভিন্ন বই রয়েছে, তোমরা রেফারেন্সগুলো একটু ফলো করবে, সবগুলো লেখা আছে পরিষ্কার করে। তাহলে আমরা এই মুহূর্তে দেখলাম অক্ষাংশ কাকে বলে, আমরা দেখলাম। এবারে বিষয়টা হচ্ছে, আমরা অক্ষাংশের পরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে
গোলার্ধ বললাম, অক্ষাংশ বললাম, এইসব। অক্ষাংশের সাপেক্ষে এবার আমরা অক্ষরেখা আলোচনা করব। অক্ষরেখা, অক্ষরেখা ইংরেজি প্যারালাল বলে, আমরা প্যারালাল বলি বা বলে, প্যারালাল বা অক্ষরেখা। না, আমি যে পৃথিবী এতক্ষণ ধরে একটা ছবি আঁকছিলাম, পৃথিবীর ছবি, ধরো এইটা নিরক্ষরেখা বরাবর নিরক্ষর তল রয়েছে, ভালো কথা, বারবার বলছেন স্যার, এটা ঠিকই আছে, নিরক্ষীয় তল রয়েছে এবং কোন একটা স্থান, এই স্থানটা এর সঙ্গে একটা কেন্দ্রের সাথে একটা কোণ তৈরি হচ্ছে, এটাই অক্ষাংশ, ঠিকই আছে, তো এই স্থানটি। কিন্তু এই বরাবর, শুধু অক্ষাংশ এই বরাবর যে হচ্ছে তা নয়, এই বরাবর যদি একটা কল্পনা রেখা যোগ করি, এখানে যে ভ্যালুটা থাকবে, এখানে ভ্যালুটা তা, এখানে ভ্যালুটাও তা, এখানে ভ্যালুটাও তা, এখানে ভ্যালুটাও তা, ওখানে ভ্যালুটাও তা, ভ্যালুটা তা, ভ্যালুটা তা, ভ্যালুটা তা, ভ্যালুটা তা, মানে প্রত্যেক জায়গায় ধরলাম ওটা 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ। এই 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ এখানেই প্রথম পেয়েছিলাম পৃথিবীষ্ঠের উপরে। তাহলে এগুলোতে কি সত্যি সত্যি আছে? অবশ্যই আছে। যে পৃথিবীষ্ঠের ওপর অবস্থিত একটা স্থান, তার ভ্যালু হচ্ছে, অক্ষাংশ পেয়েছি 40 ডিগ্রি উত্তর। ওই অক্ষাংশগুলো বিভিন্ন দিকে যদি যাই, মানে ওদিকে, মানে উত্তর দিকেই আছে, কিন্তু ইস্ট টু ওয়েস্ট যদি ঘুরি আমরা চারপাশে 360 ডিগ্রি বরাবর ওই স্থানকে কেন্দ্র করে, তাহলে সব জায়গায় কিন্তু মান একই হবে। কিভাবে হবে? যদি এই স্থানটা থেকে কেউ এখানে কথা কল্পনা করে, তাহলে সেখানেও এই তলের সাপেক্ষে কত ডিগ্রি হবে? ওই একই থিটাই হবে। তাহলে সে পাশে কি হবে? ধরো এই জায়গাটা, এখানে 40 ডিগ্রি পেলাম, এখানে 40 ডিগ্রি সহজে হিসাব করতে পারছি। যে স্থানটি ওখানে রয়েছে, সে কীভাবে 40 ডিগ্রি উৎপন্ন হবে একটু দেখান স্যার। দেখাচ্ছি। এই তো এই স্থানটা, এটা তো তল, আর আমি স্থানটা বলেছিলাম কি, এই বরাবর এই স্থানটা, ওর সঙ্গে তাহলে অ্যাঙ্গেলটা, তাহলে এই কেন্দ্রে কিন্তু সংযোগ রেখা হবে, হ্যাঁ কি না? হবে। কিন্তু এখানে যে আমি তলটা এর সাপেক্ষে স্ট্রেট লাইন করবো, এইভাবে অ্যাঙ্গেল তো অনেক বড় অ্যাঙ্গেল লাগবে। যদি এই বরাবর স্ট্রেট যোগ করি ইস্ট ওয়েস্টের সাথে, তাহলে বিশাল অ্যাঙ্গেল লাগছে। তাহলে 40 ডিগ্রি কী করে হবে? না, অ্যাঙ্গেলটা হবে কি, ওই রেখার সঙ্গে প্রায় সমান্তরাল থাকবে, কিন্তু কেন্দ্রগামী হবে, এইটা নেব। অর্থাৎ এই পাশে যে গোলার্ধ, মানে এই যে একটা নিরক্ষর তল, তলটা এ পাশেও আছে, আবার ও পাশেও তলের রেখা তো আছে, ওই রেখা থেকে এই কোণটা যোগ করব, মানে এই বিন্দুটা যোগ করব, কোণ না, বিন্দুটা যোগ করব, ওই পাশে যে তলের ও প্রান্তটার সাথে এই বিন্দুটা যোগ করব, করে ওই পাশে, মানে ওটা সে পাশে, এটা এই পাশে হচ্ছে, ওটা ও পাশে, ও পাশে মানে সে পাশে কথা বলছি, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে কি 40 ডিগ্রি অবশ্যই হবে। যদি এ স্থানেও থাকে, এখানে আমি কেন্দ্র যোগ করব, যোগ করার পরে এটাকে কি করে টানবো, এটাকে, যে এটা তো তল, তাহলে এটা কেন্দ্র আমি যোগ করব, করে এই বরাবর নেব না, কিন্তু এই বরাবর হলে তো অ্যাঙ্গেল বড় হয়ে যাবে, এটা কিন্তু ওর সাপেক্ষে হবে না। এই যে তলটা ও পাশে আছে, তলের সীমানাটা, ওই তলের সীমার সাথে কিন্তু এই যে সংযোগ রেখাটা কোণ উৎপন্ন হবে, তখন সেটা হচ্ছে 40 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি রাউন্ড করে দেখি, 40 ডিগ্রি সব জায়গায় কিন্তু সমধর্মী হবে। অর্থাৎ আমরা তাহলে অক্ষরেখা কাকে বলবো? অক্ষরেখা যদি আমরা শ্রেণীভাগ করি, ডেফিনেশন করি, তাহলে কি হবে না, গুছিয়ে বললে, আমরা যদি গুছিয়ে একটু একটু করে বলি, তাহলে বলবো যে অক্ষরেখা কাকে বলে। না, অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখার উভয় দিকে, মানে এই যে আমি বৃত্তটা আঁকলাম, এইটাই তো নিরক্ষরেখা, ওর সাপেক্ষেই কিন্তু সমস্ত অক্ষরেখাগুলো আছে। উত্তর দিকেও আছে, এটা উত্তর দিক, এটা দক্ষিণ দিক আছে, এভাবে কিন্তু অক্ষরেখাগুলো, অর্থাৎ এটা 0 ডিগ্রি, এটা নিরক্ষরেখা, নিরক্ষরেখার উত্তর দিক, এটা দক্ষিণ দিক, অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে, উভয় দিকে মানে কি বুঝবো বাবা? উত্তর দিকেও যাব এবং দক্ষিণ দিকেও যাব, অর্থাৎ নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ উত্তর দিকে এবং দক্ষিণ দিকে যদি যাই, তাহলে দেখা যাবে সমমানের স্থানগুলো, সমমানের মানে সমমানের এই এই এই
এই স্থানগুলো অর্থাৎ এই এই এগুলো সব সমমান, কেন্দ্রের সাথে কিন্তু সমান কোণ উৎপন্ন করেছে। সমমানের স্থানগুলোকে আমরা যদি যোগ করি তাহলে একটা রেখা পাবো। এই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা মানে 1, 2 নম্বর অক্ষরেখা উভয় দিকে আছে, তাহলে রেখারেখা উভয় দিকে আছে, অর্থাৎ উত্তর দিকেও আছে দক্ষিণ দিকে আছে। অক্ষরেখাগুলো সমমান বিশিষ্ট, অক্ষরেখাগুলো একই অক্ষাংশ যুক্ত অর্থাৎ সমমান যুক্ত বিন্দু সংযোজক সরল রেখা বলা ভালো, বা বৃত্ত রেখা। মানে আমি যেটা বলতে চাইছি, অক্ষরেখাগুলো কি হচ্ছে, একই মানগুলোকে নিয়ে কিন্তু অক্ষরেখা টানা হয়েছে, এবং সেটা এবারটা দেখিয়েছি, কিন্তু সে পাশেও আছে, মানে এই পাশ দিয়ে রাউন্ড হয়ে সে পাশে আছে, অর্থাৎ এই দিক দিয়ে গিয়ে ও দিক দিয়ে ঘুরে আসছে, এবং সব জায়গায় সমান 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 মানগুলোকে নিয়ে যোগ করা হয়েছে। যোগ করতে একটা সমমানযুক্ত রেখা পেয়েছি, এবং অক্ষাংশ প্রতিটা বিন্দুতেই অক্ষাংশ আছে, এবং মানগুলো একই। সেই বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটা বৃত্তাকার রেখা পেলাম, অর্থাৎ সংযোজক রেখা পেলাম। বৃত্তাকার রেখাটাই নাম হচ্ছে অক্ষরেখা। তাহলে অক্ষরেখা কি বলেছি, যে রেখা উভয় দিকে হবে, অক্ষরেখাগুলো একই অক্ষাংশ অর্থাৎ একই অক্ষাংশযুক্ত স্থানগুলোকে যোগ করলে এটি বৃত্তাকার রূপে পাবো। ঠিক আছে, অর্থাৎ এগুলো পূর্ণবৃত্ত, এবং এটা একটা বিশেষ বৈশিষ্ট্য 3, যে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, লিখে দেখো, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ আমি সংজ্ঞাতে তাহলে গুছিয়ে কি বলবো, যে নিরক্ষরেখার সমান্তরালে এবং নিরক্ষরেখার উভয় দিকে, উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে সমমান বিশিষ্ট অর্থাৎ সম অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলোকে যোগ করে যে পূর্ণ বৃত্তাকার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত রেখাগুলো আমরা পেলাম বা পাই, সেগুলোকে অক্ষরেখা বলে। তাহলে কি, এইভাবে যদি ভাবি, এই সমমান বিশিষ্ট রেখা, এখানে সমান মান চারধারে কি আছে, সমান আছে মানগুলো, এখানে যা, এখানে তা, এখানেও তা, এখানেও তা, এখানে তা, কেন এই কেন্দ্রের সাথে এখানে এর সাপেক্ষে যে অ্যাঙ্গেল হয়েছে, এর সাপেক্ষে এখানেও সেই অ্যাঙ্গেল হয়েছে, এর সাপেক্ষে সেই অ্যাঙ্গেল হয়েছে, ঠিক আছে, সব জায়গায় অ্যাঙ্গেলটা কি হয়েছে, সমান হচ্ছে, তাই সমমান বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, এবং সমমানকে নিয়ে যোগ করে কিন্তু আমরা অক্ষরেখা পেলাম। এবারে যে অক্ষরেখাগুলো আছে সেগুলো একটু বৈশিষ্ট্য পড়বো আমরা। তাহলে অক্ষরেখার কথা বলতে গিয়ে বৈশিষ্ট্য চলে আসি, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য বলবো কার, অক্ষরেখার বৈশিষ্ট্য পড়তে গেলে তার সংজ্ঞার দিকে তাকাবো, সংজ্ঞায় কি কি বলেছি, সেই সংজ্ঞার মধ্যে কিন্তু বৈশিষ্ট্য লুকিয়ে আছে। তাহলে সেই বৈশিষ্ট্যগুলো পয়েন্টগুলো আমি লিখছি, তোমরা কিন্তু একটু একটু করে মনে মনে স্মরণ করো, আমি ডিসকাস করবো। ঠিক, প্রথম যে পয়েন্টের কথা বলছি সেটা হচ্ছে বিস্তার বলি। প্রথম পয়েন্ট কি বললাম, বিস্তার 1। 2 নম্বর পয়েন্ট বললাম, তাহলে 1 নম্বর বললাম বিস্তার। 2 বিস্তারের পরে যে পয়েন্টটা আসবো, যে সমান্তরাল বা প্রকৃতি, 3 নম্বর যে বিষয়টা আসবো সেটা হচ্ছে যে এটা কেমন প্রকৃতির, না এটা বৃত্তাকার। ঠিক আছে, 4 নম্বর যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে যে এই রেখাগুলো বৃত্তাকার তো ঠিক, কিন্তু এদের মানগুলোর পরিমাণ কমে না কমেনি, অর্থাৎ মান এবং সঙ্গে কতগুলো সংখ্যা আছে একটু জানবো, অর্থাৎ সংখ্যাও জানবো। 5 নম্বর জানবো পরিধি, জানবো এদের পরিধিগুলো বাড়ে না কমে না একই থাকে, অর্থাৎ পরিধি জানবো। তাহলে আমরা কি কি জিনিস জানছি, যে বিস্তার, সমান্তরাল, তারপরে পড়ছি কি সমান্তরাল কিনা, বৃত্তাকার কিনা, মান ও সংখ্যা দেখব, সঙ্গে দেখব কি পরিধি দেখব, এবং এদের দৈর্ঘ্য দেখব। নেক্সট কি দেখব, 6 দৈর্ঘ্য, এবং 7 কেন্দ্রবিন্দু দেখব। কি দেখব, কেন্দ্রবিন্দু। তাহলে আমরা কি কি দেখছি, কেন্দ্রবিন্দু দেখছি, তাহলে কেন্দ্রবিন্দু দেখছি, মান দেখছি, এইগুলো দেখছি, এবং কোথাও কোথাও বা দূরত্বের পার্থক্য থাকে, তো ওই জন্য 8 নম্বর রৈখিক দূরত্ব,
রৈখিক দূরত্ব। তাহলে আমরা বিস্তার, সমান্তরাল, বৃত্তাকার, মান ও সংখ্যা, পরিধি, দৈর্ঘ্য, কেন্দ্রবিন্দু, রৈখিক দূরত্ব, এই পয়েন্টগুলো তুলে নাও। এগুলো প্রত্যেকটা আমি ডিসকাশন করে দিচ্ছি। কিভাবে? প্রথম যদি বিস্তার বলি, এটা কাটলাম, এটা লিখলাম না। যদি বিস্তার বলি, যে অক্ষরেখার বিস্তার কোন দিক থেকে কোন দিকে, যদি দেখি এইটা তাহলে ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। দেখা যায় অক্ষরেখাগুলো কি আছে, এইভাবে সমান্তরাল আছে, অর্থাৎ এইভাবে সমান্তরাল এবং বৃত্তাকার আছে। তাহলে পৃথিবীতে অক্ষরেখাগুলো কিভাবে আছে না, ভালো করে দেখো, এই জায়গা থেকে এই জায়গা হয়ে ওপাশ হয়ে এপাশে বৃত্তাকারে আছে। তাহলে বিস্তারটা কি আছে, ওয়েস্ট থেকে ইস্ট, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে বিস্তার করে আছে। লিখলাম, লিখে নেবে পয়েন্টটা। এবং প্রত্যেকেই নিরক্ষরেখা সাপেক্ষে দেখো সমান্তরাল। যদি আমরা রেখাগুলোকে এমনি 2D আকারে দেখি, এইভাবে 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 কিন্তু আছে, অর্থাৎ প্রত্যেকে কি আছে, সমান্তরাল ভাবে আছে। এবং সেটা কত ডিগ্রি, 1 ডিগ্রি ব্যবধানে কিন্তু টানা হয়। অর্থাৎ সমান্তরালে বলবো প্রত্যেকটা অক্ষরেখা পরস্পরের সাথে কি থাকে, সমান্তরাল বা প্যারালাল থাকে। এই জন্য তো নামই হচ্ছে প্যারালাল, ঠিক আছে, বা সমান্তরাল। এবার দেখতে পাচ্ছ রেখাগুলো কিভাবে আছে না, বৃত্ত আকারে আছে, একটা একটা বৃত্ত বা সার্কেল, এইভাবে কিন্তু সার্কেল আকারে আছে। অর্থাৎ 360 ডিগ্রি কোণ তৈরি করে কিন্তু কে আছে, অক্ষরেখাগুলো আছে। তো 360 ডিগ্রি কার বৈশিষ্ট্য না, একটা বৃত্তের বৈশিষ্ট্য, অর্থাৎ পূর্ণ বৃত্তের বৈশিষ্ট্য। তাই বলবো যে এগুলো একটা একটা কি বৃত্ত, পূর্ণ বৃত্তাকারে অক্ষরগুলো অবস্থান করছে। এবারে আমরা যদি মান দেখি বা আমরা যদি সংখ্যা দেখি, তাহলে কি দেখতে পাবো না, আমরা মান বা সংখ্যা যদি দেখি, তাহলে একটা এখানে দেখে নিচ্ছি যে প্রথমে এটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি করে টানা হয়েছে। কতগুলো টানা হবে আমরা জানি, সর্বোচ্চ আছে টানতে 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 একটা 90 ডিগ্রি নর্থ। এবার এখানেও টানতে 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 কিন্তু আর 90 ডিগ্রি সাউথে এসছে। তাহলে 90 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি সাউথ, এটা তাহলে 0 ডিগ্রি রেখা। ওদিক থেকে যদি 1 2 করে যাই, 90 ডিগ্রি কিন্তু যেতে যেতে কিন্তু 90 ডিগ্রি একটা বিন্দুতে পরিণত হয়। তাহলে অক্ষরেখার সংখ্যাটা বলো কত করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা যেটা দেখলাম 90 পর্যন্ত যাওয়া উচিত, কিন্তু 90টি হবে না, কারণ একটি বাদ যাবে বা হবে। কারণ কি না, একটি হচ্ছে বিন্দু, সে রেখা নয়, অক্ষাংশ হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, অর্থাৎ কেন্দ্রের সাপেক্ষে অ্যাঙ্গেলটা কিন্তু কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। বাট অক্ষাংশ আছে, কিন্তু ওটা রেখা নয়, জাস্ট একটা বিন্দু হয়েছে, কমতে 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 বিন্দুতে পরিণত হচ্ছে। তাই এটাকে বাদ দিয়ে লিখবো 89টি অক্ষরেখা রয়েছে। তাহলে আমরা কি বলছি যে মান, তাহলে সর্বোচ্চ অক্ষরেখা মান কত, 89 ডিগ্রি। 89টি মানে ওটা ডিগ্রি চিহ্ন, মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে আমরা 1 ডিগ্রিকে 1 গুনেছি, 2 ডিগ্রিকে 2 গুনেছি, 3 ডিগ্রিকে 3 গুনেছি। তাহলে আমরা সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি 89 ডিগ্রি। আর সর্বনিম্ন মান অক্ষরেখার যেটা মাঝখানে আছে তার নাম কি, 0 ডিগ্রি। 0 ডিগ্রি, যাকে আমরা বলি নিরক্ষর রেখা, নিরক্ষর রেখা, ঠিক আছে। তাহলে আমরা কত করে টানছি, কত করে টানলাম, যে 1 ডিগ্রি করে আমরা টেনেছি, টেনে কি হয়েছে, আমরা 89 পর্যন্ত গিয়েছি। 90টা আমরা কিন্তু রেখার মধ্যে ফেলছি না, অক্ষাংশের মধ্যে ফেলেছি, কিন্তু 90 ডিগ্রি বিন্দুটি অক্ষাংশ হলেও রেখা নয়, মনে রাখবে। এবারে এ পাশেও আমরা দক্ষিণ মধ্যে যাই, এখানে 89 পর্যন্ত হবে, 89টি, এবং 89 ডিগ্রি পর্যন্ত আমরা কি নেব, অক্ষরেখা হিসেবে গণ্য করব। 90 ডিগ্রিটা এখানে অক্ষরেখা বলবো না, ওটা তো জাস্ট বিন্দু, পয়েন্ট, কখনো রেখা নয়। তা শুধুমাত্র কি আছে, অবস্থানটা আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, এই জন্য তার নাম পয়েন্ট। তো যাই হোক,
তো এবারে সর্বোচ্চ মান তাহলে করছে, আমি যে মান বলে পয়েন্টটা দেখেছিলাম মান, সর্বোচ্চ মান হচ্ছে কত, সর্বোচ্চ মান কত আছে, সর্বোচ্চ মান কত 89 এবং সর্বনিম্ন মান কত হবে 89 ডিগ্রি আর সর্বনিম্ন মান হচ্ছে 0 ডিগ্রি। তা সর্বনিম্ন মান 0 ডিগ্রি, সর্বোচ্চ মান হচ্ছে কত 89 ডিগ্রি। অর্থাৎ অক্ষরেখার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান আমরা জানলাম, সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটা জানলাম। তাহলে সংখ্যা কটা রয়েছে, যদি অক্ষরেখার সংখ্যা গুণি কটা হবে না, F0 বাদ দিয়ে গেলে কটা হচ্ছে 89টি অক্ষরেখা আছে, আবার নিচে এলে 89টি, তাহলে উত্তরে 89টি আর দক্ষিণে 89টি। তাহলে 0 ডিগ্রি থেকে উপরে গেলে 1 ডিগ্রি 2 ডিগ্রি করে, 1 ডিগ্রি একটা রেখা, 2 ডিগ্রি একটা রেখা, এইভাবে গেলে 89টি রেখা পাবো, অর্থাৎ 89 ডিগ্রি শেষ। 90 ডিগ্রিটাও পাবো, কিন্তু সেটা রেখা নয় বলে আমরা গুনবো না, অর্থাৎ উপরে 89টি অক্ষরেখা, আবার নিচে আছে 89টি অক্ষরেখা। তাহলে সহজ যোগের নিয়মে 89 যুক্ত 89 178টি কি আছে অক্ষরেখা আছে। কিন্তু একজনকে আমি হিসাবের মধ্যে ধরিনি, যে মানটা 0 হতে পারে, মানটা 0 কিন্তু রেখাটা তো অবশ্যই আছে, মানটা অক্ষাংশ 0 বাট রেখাটা একটা, কিন্তু অর্থাৎ রেখা একটা সংখ্যা, কিন্তু রেখাটা আছে কিন্তু মানটা 0 হতে পারে। তাই তার সাথে কত যোগ হবে 178 যুক্ত 1 179টি অক্ষরেখা রয়েছে। অর্থাৎ অক্ষরেখার সংখ্যা মোট কটি 179টি, 179 অক্ষরেখা রয়েছে, লিখে রাখো, ছোট প্রশ্ন পড়ে। তাহলে আমরা বৃত্তাকার পেলাম, মান পেলাম, সংখ্যা। পরিধির কথা বলি, এখানে একটা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরিধি কোথায় বেশি কোথায় কম। যদি আমি ছবিটার দিকে তাকাই, মাঝ বরাবর দিকে, এখানে যে নিরক্ষরেখা বরাবর যে বৃত্তটা দেখছি, অর্থাৎ যে অক্ষরেখাটা বৃত্তাকারে রয়েছে ওটা নিরক্ষরেখা। যত উপর দিকে যাচ্ছি পৃথিবীর আকৃতিটা কেমন হচ্ছে না, মাঝখানটা স্ফীত, মাঝখানটা ফোলা, দুদিকে গেলে কিন্তু আস্তে আস্তে চাপটা হয়ে গেছে বা চাপা হয়ে গেছে। তাই যত উপরের দিকে যাবো এই পরিধিগুলো কি হবে, কমবে। অর্থাৎ পরিধির বৈশিষ্ট্যতে লিখতে পারবো, পরিধিতে পয়েন্টটা দিয়ে লিখতে পারো যে নিরক্ষরেখা থেকে যত উত্তর বা দক্ষিণে যাব তত কিন্তু কি হবে, অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য, অর্থাৎ অক্ষরেখাগুলোর পরিধি, মানে বৃত্তের পরিধি হয় তো, তাই অক্ষরেখার দৈর্ঘ্য মানে ওটা বৃত্তের পরিধি বোঝাচ্ছে। অর্থাৎ অক্ষরেখা যদি বৃত্ত মনে করি তাহলে ওর পরিধি বোঝাচ্ছে, রাউন্ড, এটা পরিধি, এটাই দৈর্ঘ্য বা পরিধি ক্রমশ কমতে থাকে। অর্থাৎ যত উপরের দিকে যাব দূরত্ব কি হয়, পরিধি তত কি হয় কমতে থাকে, বা রেখা দৈর্ঘ্যটা কমতে থাকে, এটা লিখবে। এবং সব থেকে বড় দৈর্ঘ্যের আছে অক্ষরেখা নিরক্ষরেখা, সব থেকে বড় রাউন্ডেড হয়ে বসে আছে, ওটা সব থেকে বড় রেখা, ঠিক আছে, বা বড় বৃত্তাকার বা পূর্ণবৃত্তাকার রেখা বলতে পারি, ঠিক আছে। এবারে নেক্সট যে বৈশিষ্ট্যটা আছে, আমরা বলতে গিয়ে মুছে ফেলেছি হয়তো, বৈশিষ্ট্যটা কি ছিল, পরিধির পরে যেটা ছিল যে অসমান দৈর্ঘ্য বলতে, তুমি যদি পৃথিবীকে কেটে দেখা হয় বা এইবার কেটে দেই, বা আমরা যদি রাউন্ড দিয়ে গুনি, যে এটা তো বৃত্ত মানে 2πr বলতে এই বৃত্তের পরিধিকে 2π বলে, এই 2πr এখান থেকে আর এর ভ্যালুটা যে আছে এই সাপেক্ষে যদি আমি বৃত্তটা ভাবি, এর যদি আর এর ভ্যালুটা দেখি, আর এর ভ্যালু অবশ্যই কম হবে। এখানে যদি বৃত্ত ছোট দেখি, এখান থেকে আর এর ভ্যালু কি হবে, আরও কম হবে। অর্থাৎ প্রতিটা বৃত্তে নিরক্ষরেখা থেকে যত উপর দিকে যাব প্রতিটা বৃত্তে ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ ছোট হতে থাকবে। অর্থাৎ আর এর এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা আর এই যে বৃত্তটা এখান থেকে আর এর মান অনেক কম, এটা R2, এখান থেকে R3 যথেষ্ট বড়, R2 তুলনায় R2 বড় R1 এর তুলনায়, তাই না, R3 বড় R2 তুলনায়, আবার R2টা বড় R3 তুলনায়। তাহলে আমরা ব্যাসার্ধ দেখতে পাচ্ছি কি যত কমে আসবে তত পরিধিও কমে আসবে। তাই রাউন্ডেড পরিধি মানে রাউন্ডেডটা পরিমাণ কমে আসবে, অর্থাৎ দৈর্ঘ্যটাও কমে আসবে। তাহলে এখানে বলবো সব থেকে বড় দৈর্ঘ্যের বা বড় পরিধি,
আর যত মেরুর দিকে যাব তত পরিধির দৈর্ঘ্য কমা মানে ওগুলো কিন্তু দৈর্ঘ্য ছোট হতে থাকবে। অর্থাৎ দৈর্ঘ্যগুলো কি সব জায়গায় সমান হচ্ছে? মানে এই অক্ষরেখার ক্ষেত্রে অপর অক্ষরেখার ক্ষেত্রে দৈর্ঘ্য সমান নয়। প্রতিটা জায়গায় স্থান পরিবর্তন করার সাথে সাথে, ডিগ্রি চেঞ্জ করার সাথে সাথে অক্ষরেখার দৈর্ঘ্য পাল্টে যাচ্ছে, পরিধি পাল্টে যাচ্ছে, অর্থাৎ অক্ষরেখাগুলো অসমান হচ্ছে, দৈর্ঘ্যের দিক থেকে অসমান হচ্ছে। এটা বৈশিষ্ট্য। নেক্সট আমরা কেন্দ্রবিন্দু দেখব। কি বিন্দু দেখব? কেন্দ্রবিন্দু। আমরা যদি কেন্দ্রবিন্দু দেখি যে এটা পৃথিবী ধরলাম, পৃথিবী আমি সাপোজ, আর এইটা তার মূল নিরক্ষরেখা, আর এইটা তার অক্ষ, এটা সাউথ, এটা নর্থ। এই অক্ষর সাথে আমরা যদি দেখি নিরক্ষরেখা পরস্পর ছেদ করেছে, তাই না? ছেদ করেছে, অর্থাৎ এই বরাবর যদি আমি নিরক্ষরেখাটাকে আঁকি, আবার যদি এই বরাবর যদি আঁকি, আবার যদি এই বরাবর আঁকি, এগুলো একটা অক্ষরেখা। এর এই অক্ষরেখাটার কেন্দ্রবিন্দু কোনটা? এইটা। এই অক্ষরেখাটার কেন্দ্রবিন্দু কোনটা? এইটা। এই অক্ষরেখাটার কেন্দ্রবিন্দু কোনটা? এইটা। অর্থাৎ প্রতিটি অক্ষরেখার কেন্দ্রবিন্দু অক্ষের সাথে স্পর্শ করেছে। দেখো, অক্ষের সঙ্গে স্পর্শ করেছে, হ্যাঁ কি না? ছবিতে দেখো, এটা তো অক্ষ বলেছিলাম না, এটা অক্ষের সাথে স্পর্শ করছে, অর্থাৎ অক্ষের সাথে কিন্তু স্পর্শ করেছে প্রতিটি অক্ষরেখার মাঝের বিন্দু বা কেন্দ্রবিন্দু। এটা মনে রাখবে, প্রতিটা অক্ষরেখার কেন্দ্রবিন্দু কিন্তু কার সাথে স্পর্শ করেছে? অক্ষের সাথে। অর্থাৎ একটা কেন্দ্রবিন্দু দেখো যে মাঝ বরাবর, এইটা হচ্ছে পৃথিবীরও কেন্দ্র। কি কেন্দ্র? এটা পৃথিবীর কেন্দ্র, সঙ্গে পৃথিবীর তো কেন্দ্র, সঙ্গে কার কেন্দ্র আছে না ওই অক্ষরেখাটারও কি আছে? অক্ষরেখারও কেন্দ্র সমান, হ্যাঁ কি না? পৃথিবীর কেন্দ্র যা, ওই অক্ষরেখাটা কেন্দ্রবিন্দু তা, এবং সঙ্গে এটা সব থেকে বড় আকারে এখানে রয়েছে। কিন্তু এই রেখাটার নাম হচ্ছে মহাবৃত্ত রেখা বা গ্রেট সার্কেল বলে। কি বলি? গ্রেট সার্কেল। গ্রেট সার্কেল বা মহাবৃত্ত রেখা বলছে যে বৃত্তের বা যে রেখার কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এক, সেটাই মহাবৃত্ত রেখা। একমাত্র নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর রয়েছে, যার কেন্দ্রবিন্দু অক্ষের সঙ্গে স্পর্শ করেছে ঠিকই, কিন্তু কেন্দ্রবিন্দুর সাথে ওই অক্ষরেখার কেন্দ্রবিন্দু কিন্তু একই। পৃথিবীর কেন্দ্রবিন্দু এবং অক্ষরেখার কেন্দ্রবিন্দু সেম, তাই এটাকে মহাবৃত্ত বলবো। কিন্তু এগুলোর কিন্তু সেম নয়, হয়তো অক্ষর সাথে স্পর্শ করে আছে, কিন্তু এটা পৃথিবীর কেন্দ্রবিন্দু নয়। এটাও পৃথিবীর কেন্দ্রবিন্দু, পৃথিবীর কেন্দ্রবিন্দু এখানে আছে। তাই এগুলো হচ্ছে বলবো স্মল সার্কেল। স্মল সার্কেল মানে ক্ষুদ্র বৃত্ত, অর্থাৎ নিরক্ষরেখা ছাড়া সবগুলো কিন্তু ক্ষুদ্র বৃত্ত। একমাত্র নিরক্ষরেখা হচ্ছে কি বৃহৎ বৃত্ত বা মহাবৃত্ত। ঠিক আছে? অর্থাৎ বলতে চাইছি যে এদের কেন্দ্রবিন্দুগুলো, প্রত্যেকটা অক্ষরেখার যে বৃত্ত যদি কল্পনা করি, এদের কেন্দ্রবিন্দুগুলো অক্ষের সঙ্গে স্পর্শ করে আছে, এটা বলবো বৈশিষ্ট্য। নেক্সট একটা আছে রৈখিক দূরত্ব। হেভি ইন্টারেস্টিং বিষয়। কি দূরত্ব? রৈখিক দূরত্ব। রৈখিক দূরত্বটা কি না, যদি আমরা পৃথিবীকে এইভাবে কল্পনা করি, পৃথিবীর অভিজ্ঞতা আকৃতি গোল যদি আমি কল্পনা করি, ভালো হয়নি, একটু মুছে দিচ্ছি। অর্থাৎ এই বরাবর নিচ্ছে নিরক্ষরেখা। যত আমি উত্তর দিকে কিংবা দক্ষিণ দিকে যাব, ধরো সমান ডিগ্রি, 1 ডিগ্রি ব্যবধানে
আবার 1 ডিগ্রি ব্যবধানে, আবার 1 ডিগ্রি ব্যবধানে, এইভাবে যে যাবো, এইখানকার মধ্যে দূরত্ব অর্থাৎ লেন্থ, যদি এটাকে L1 ধরি আর এটা যদি L2 ধরি, L1 এটা মানে নিরক্ষরেখার কাছাকাছি, L1 নিরক্ষরেখা থেকে মাঝখানে গেলে সেটা হচ্ছে মানে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে যে কোনো দুটো অক্ষরেখার মাঝের দূরত্ব, যে কোনো আমি যে কোনো একটা ধরো একটা 50 ধরলাম, এটা ধরলাম 10 ডিগ্রি মাঝখানে ধরলাম, ধরো 50, এটা 40, অর্থাৎ 50 ডিগ্রি 40 ডিগ্রি মাঝখানে, 50 ডিগ্রি থেকে 40 ডিগ্রি দূরত্ব মাঝখানে, দূরত্ব 10 ডিগ্রি ব্যবধান আছে তো, 10 ডিগ্রি মাঝখানে দূরত্ব দেখলাম L2, অর্থাৎ L2 এটা দূরত্ব, দুটো অক্ষরেখার মধ্যে দূরত্ব, অর্থাৎ দুটো নির্দিষ্ট অক্ষরেখার মানের মধ্যে রৈখিক দূরত্ব। আবার এটিও দুটো ধরলাম, একটা 10 ডিগ্রি, একটা 20 ডিগ্রি, তাহলে এখানে 20 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মধ্যে রৈখিক দূরত্ব কত? L1টা, L1 এটা L2। আমরা দেখব যত নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাব, উত্তর কিংবা দক্ষিণ দিকে, এই L1 দূরত্বটা অবশ্যই কম হবে কার তুলনায়? L2। যদি এখানে যদি আবার একটা রেখা টানা গিয়ে এখানে L3 টানা যেত, L3, তাহলে অবশ্যই L3 কি হতো? বড় হবে। অর্থাৎ পরিষ্কার বলছে, শোনো, নিরক্ষরেখা থেকে যত উত্তর বা দক্ষিণ দিকে চাপবো তত পৃথিবী কিন্তু অভিগত গোলকের জন্য উত্তর মেরু দক্ষিণ মেরু চাপা হয়ে যায়। তাই দুটো নির্দিষ্ট অক্ষরেখার মধ্যে দূরত্ব নিরক্ষ অঞ্চলে যতটা, তার তুলনায় মেরু অঞ্চলের দিকে দুটো নির্দিষ্ট অক্ষরেখার মধ্যে দূরত্ব কিন্তু বেশি। অর্থাৎ নিরক্ষ অঞ্চলে দুটো বা কাছাকাছি অঞ্চলে দুটো অক্ষরেখার মধ্যে যে রৈখিক দূরত্ব বা বৃত্তচাপীয় দূরত্ব, এই যে বৃত্তচাপীয় দূরত্ব বলছি, এই যে বৃত্তচাপীয় দূরত্ব আমি দেখাচ্ছি, এই যে বৃত্তচাপীয় দূরত্বটা এখান থেকে এখানটা, এই দূরত্বটার তুলনায় এই অঞ্চলে বৃত্তচাপীয় দূরত্বটা বেশি, কারণ পৃথিবী অভিগত আকৃতি হওয়ার জন্য। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য কি না, অক্ষরেখাগুলোর দুটো নির্দিষ্ট অক্ষরেখার দূরত্ব সর্বত্র কি সমান? সমান না। নিরক্ষ অঞ্চলে দুটো অক্ষরেখার দূরত্ব কম, মেরুর দিকে গেলে দুটো অক্ষরেখার মধ্যে দূরত্ব বেশি হচ্ছে। দেখা গেছে যে এই অঞ্চলে এই নিরক্ষ অঞ্চলের কাছাকাছি দেখা গেছে যে দূরত্ব, দুটো অক্ষরেখার দূরত্ব 110.5 কিলোমিটারের মতন। কত? 110.5 কিলোমিটারের মতন দেখা গেছে দূরত্ব। কিন্তু যখন আমরা মেরুর দিকে যাব, এই মেরুর দিকে, যখন এই মেরুর দিকে এই মেরু দুটো দিকে আসছি, তখন দেখা যাচ্ছে 111.7 কিলোমিটার মতন। তা হয়ে যাচ্ছে কত? 111.7 কিলোমিটার, অর্থাৎ 2 1 নামলে 1 1.2, এটা 5 না, এটা 6 ধরাও ভালো। নিরক্ষ অঞ্চলে প্রায় 1.56 কিলোমিটার হয়, মানে 110.56 হয়, এটা ধরে নিলে 110.6 ধরে না নিলে 6, 7 থেকে 6 গেলে কত হবে? 1, আর এই যে 1, অর্থাৎ 1.1 বা 1.2 কিলোমিটার মতন কি হয়? মতো বেশি দূরত্ব। কোথায়? উপরে যদি 111.7 হয়, এটি যদি 111.5 হয়, তাহলে অবশ্যই হয়ে যাচ্ছে 1.1 কিলোমিটার বেশি দূরত্ব এখানে রয়েছে, এখানে কম রয়েছে। এটা বলতে হবে যে অক্ষরেখাগুলোর মধ্যবর্তী দূরত্ব সর্বত্র সমান নয়, এটা বৈশিষ্ট্য বলবে। তাহলে আমরা অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশ সুন্দরভাবে আলোচনা করলাম বা বুঝলাম। এবারে আমরা যে বিষয়গুলো আসবো, একটু বিষয় যে আমরা জানবো 1 ডিগ্রি মানে কত? 60 মিনিট। এটা ভালো গণিতের, এই যে অক্ষরেখা দ্রাঘিমাংশের চ্যাপ্টারটা পড়ছি, দ্রাঘিমাংশ বা দ্রাঘিমারেখার সাপেক্ষে আন্তর্জাতিক তারিখের সাপেক্ষে আমরা গণিত করবো। কেন মনে রাখবে যে 1 ডিগ্রি ব্যবধান মানে 60 মিনিটের ব্যবধান, আবার 1 মিনিটের ব্যবধান মানে 60 সেকেন্ডের ব্যবধান। সেকেন্ড হলো দুটো ডাঁটি হয়, একদম দুটো ডট সেকেন্ড, মনে রাখবে। আর এটা হচ্ছে মিনিট, ঠিক আছে? অর্থাৎ 1 ডিগ্রি সমান 1 ঘন্টা, 1 ডিগ্রি সমান 60 মিনিট হয়, আবার কেউ 1 ঘন্টাও বলে। কিন্তু এখানে আমরা মিনিটটা ঘন্টাটা দেখবো না, দেখবো কোনটা? ডিগ্রির সাথে এইটা আমরা দেখবো। 1 ডিগ্রি থেকে 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা মনে রাখবো। তাহলে যদি এখানে একটা পৃথিবী ছবির কথা ভাবি, তাহলে 1 ডিগ্রি এখানে আছে 0, এখানে আছে 1, আমি সাপোজ ধরলাম এটা 2 ডিগ্রি। এই মাঝখানে কতগুলো মিনিটের ঘর আছে? 1 ডিগ্রি থেকে আমি 2 ডিগ্রি যদি যাই, মানে এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, তাহলে মাঝখানে পার্থক্য তো 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কতগুলো ছোট ছোট ঘর আছে? 60টা মিনিটের ঘর আছে। কটা ঘর? 60টা মিনিটের ঘর আছে, নিয়ে কিন্তু 1 ডিগ্রির পর 2 ডিগ্রি হয়েছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? এবারে যে বিষয়টা বলবো যে আমরা
অক্ষরেখাগুলোকে সমাক্ষরেখা বলি। কি বলি? সমাক্ষরেখা বলি। সমাক্ষ রেখা বলি বা বিভিন্ন জায়গায় বইতে উল্লেখ আছে। তোমাদের প্রশ্ন হবে কেন সমাক্ষরেখা বলা হচ্ছে, কাকে? যে অক্ষরেখাকে কেন সমাক্ষরেখা বলা হচ্ছে। অর্থাৎ সম অক্ষ, সমাক্ষ মানে সম অক্ষ। অর্থাৎ তুমি যখন এটা পৃথিবীর এই সাপেক্ষে মানটা আমি অক্ষরেখা টানলাম, এখানে যা মান এখানেও তাই মান, 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 এখানেও তাই মান। প্রতিটা জায়গায় মান কিন্তু একই। সমমান স্থানগুলো, সমান স্থানগুলো কার দ্বারা যুক্ত? সমমান স্থানগুলো একটি অক্ষ দ্বারা যুক্ত। একটি অক্ষ মানে বৃত্তাকার যে রেখাটা, অক্ষ দ্বারা যুক্ত। অর্থাৎ একটি অক্ষ দ্বারা যুক্ত বলেই এটার নাম হচ্ছে কি সমাক্ষরেখা। বুঝতে পারলে না? বলছি প্রতিটা অক্ষরেখা, আমি একটা অক্ষরেখা ধরলাম, এই অক্ষরেখাটা আছে, এই অক্ষরেখা প্রতিটা বিন্দুকে নিয়ে তো একটা অক্ষরেখাটা তৈরি হয়েছে। কি বিন্দুকে নিয়ে? অক্ষাংশকে নিয়ে, এবং প্রতিটা সমধর্মী মানযুক্ত অক্ষাংশকে নিয়ে। ধরো একটা 0 ডিগ্রি, 0 0 0 0 0 নিয়েই গোল হয়ে 0 ডিগ্রি অক্ষরেখা হয়েছে। তাহলে মানটা কি? প্রত্যেকের বিন্দুর মান 0 ডিগ্রি। তাহলে সমধর্মী মান বা সমমানযুক্ত বিন্দুগুলোকে আমরা একটা রেখা বা অক্ষের সাহায্যে যোগ করেছি, তাই নাম হচ্ছে সমাক্ষরেখা। শুধু এটা নয়, এর পরে যেগুলো আছে সেগুলো আছে সমাক্ষরেখা। বা আরও একটা ভিউতে বলবো যে প্রত্যেকটা বৃত্ত কিন্তু অক্ষরেখাগুলো একটা নির্দিষ্ট অক্ষের চারিদিকে আছে। প্রত্যেক দেখো একটা নির্দিষ্ট মানে কোন অক্ষ, নর্থ এবং সাউথ অক্ষের চারিদিকে আছে, সেই সমাক্ষ বলতেও পারি। কিন্তু এইভাবে বলবো না, বলবো যে সমান সমান মানের যে অক্ষ বা রেখাটা না হয়েছে তার জন্য সমাক্ষরেখা বলছি। ঠিক আছে। আবার একটা প্রশ্ন আছে যে নিরক্ষরেখা অপর নাম বিষুবরেখা। অপর নাম বিষুবরেখা, এটা জেনেছ যে একে নিরক্ষরেখাকে কেন নিরক্ষরেখা বলে, বিষুবকে কেন বিষুবরেখা বলে? তাদের নিশ্চয়ই কারণ আছে যে আমরা নিরক্ষরেখা অপর নাম নিরক্ষরেখা দিলাম কেন, বা আমরা বিষুবরেখা বা বললাম কেন। তো নিরক্ষরেখা কেন নাম তো নিরক্ষ হয়েছে? নিরক্ষরেখার মানটা তাহলে নিরক্ষরেখা বলছি কেন না, নিরক্ষর বলার কারণটা হচ্ছে যে দেখে নাও, এই বরাবর তো আছে নিরক্ষরেখাটা। অর্থাৎ এই বরাবর যদি থাকে এর সাপেক্ষে মানে কেন্দ্রবিন্দুর সাপেক্ষে এখানের এটা তো কাল্পনিক নিরক্ষীয় তল, ওই তলের সাপেক্ষে এই স্থানটি একেবারে শুয়ে আছে। অর্থাৎ একটা স্থল এইভাবে যদি একটা স্থান হয়, যদি এই স্থান তাহলে কোণ হবে। যদি এইভাবে শুয়ে যায় এই কোণ হবে, যদি এইভাবে শুয়ে যায় এই কোণ হবে, যদি এইভাবে শুয়ে যায় এই কোণ, যদি একেবারে শুয়ে যায় আর কোণ হবে? কোণ হবে না। তাই এই যে স্থানটি রয়েছে প্রায় নিরক্ষীয় তলের সাথে কি মিশে আছে, শুয়ে আছে, তাই কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ এই যে রেখাটার প্রতিটা বিন্দুতে কোণ কত হয়েছে? কোণ কত হয়েছে প্রতিটা বিন্দুতে? প্রতিটি বিন্দুতে কোণ সমান 0 ডিগ্রি। অর্থাৎ 0 ডিগ্রি মানে ভ্যালু তাহলে কত? 0। যাকে বলে কি নেই অক্ষ, নিরক্ষর। অর্থাৎ যার অক্ষর জ্ঞান নেই, অক্ষর জ্ঞান নেই মানে পড়াশোনা নেই, মূর্খ, তাকে 0 বলি, তাই ওর নাম 0 ডিগ্রি। আর মানটা 0 ডিগ্রি হচ্ছে, তাই নাম হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা নিরক্ষরেখার নামটা জানলাম। অর্থাৎ আমরা নিরক্ষরেখাগুলো সঙ্গে অন্যান্য অক্ষরেখাগুলো জেনে নিলাম। এবারে যে বিষয়টা আমরা আলোচনা করব যে অক্ষাংশ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে। আমরা তাহলে কি জানবো এই মুহূর্তে? যে অক্ষাংশ নির্ণয় করা হয় কোন যন্ত্রে? নির্ণয়কারী যন্ত্র। এক, অক্ষাংশ নির্ণয় করার জন্য একটা যন্ত্র আছে, তার নাম হচ্ছে সেক্সট্যান্ট যন্ত্র। লিখে রাখো পরীক্ষায় পড়ে, সেক্সট্যান্ট যন্ত্র। 2, ট্রানজিট থিওডোলাইট। কি থিওডোলাইট তোমরা শুনেছো যে ট্রানজিট থিওডোলাইট তোমরা তো শুনেছো বা জানো কিনা জানি না, তবে জেনে রাখো, যারা হায়ার এডুকেশনে পড়ে তারা জানে। ট্রানজিট থিওডোলাইট এর সাহায্যে সূর্যের উন্নতি কোণ জানা হয়, সূর্যের উন্নতি কোণ।
অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্স মাপা হয় এর সাহায্যে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স মানে উচ্চতা এবং দূরত্ব নির্ণয় করা হয় এই ট্রানজিট থিওরিটার সাহায্যে। এছাড়া সূর্য উন্নতি কোণ মেপে অক্ষাংশ নির্ণয় করা হয়, আর সেক্সটাইন যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। এছাড়াও উত্তর মেরুতে রয়েছে ধ্রুবতারা, কে তারা? ধ্রুবতারা, যাকে পোল স্টার বলি আমরা, পোল স্টার বা ধ্রুবতারা, এর সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় উত্তর গোলার্ধে। কোন গোলার্ধে বললাম? উত্তর গোলার্ধে ধ্রুবতারার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়। এছাড়া রয়েছে দক্ষিণ মেরুতে রয়েছে হেডলির অক্ট্যান্ট, হেডলির অক্ট্যান্ট, যার সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয়, কিন্তু কোথায়? সেটা দক্ষিণ গোলার্ধে অক্ষাংশ নির্ণয় করা হয়। কিভাবে হয় আমি দেখিয়ে দিচ্ছি একটু। ধরো এখানে ধ্রুবতারা আছে, এইটা, এগুলো লিখে নিচ্ছ? ধরো ধ্রুবতারা এখানে আছে, এর সাপেক্ষে যদি আমি এখানটা নিই, তাহলে এই বরাবর স্পর্শক, একটা স্পর্শক কত ডিগ্রি অ্যাঙ্গেল? স্পর্শক বরাবর ধ্রুবতারাটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাই এই মানটা হচ্ছে 90 ডিগ্রি, এই বিন্দুটা। যখন এই ধ্রুবতারাটাকে আমরা এই জায়গার সাপেক্ষে ভাববো, মানে ধ্রুবতারা কল্পনা করে এই জায়গায়, অর্থাৎ এখানে একটা স্পর্শক টানা, স্পর্শক টেনেছি, এটা স্পর্শক বিন্দু ছেদ করেছে, এখানে ছেদ করেছে। এইটার সাপেক্ষে যদি আমরা দেখি, অর্থাৎ ধ্রুবতারা উত্তর আকাশে আছে, উত্তর মেরুর সাপেক্ষে ধ্রুবতারা কত ডিগ্রি হয়েছিল? উত্তর মেরুর সাপেক্ষে 90 ডিগ্রি। আমরা ধ্রুবতারা এখানে কল্পনা করি, এখানে যদি স্পর্শক টানি, এর সাপেক্ষে আমাদের এখানে অ্যাঙ্গেল কত হবে? গন্ডগোল হয়ে যাচ্ছে, তাহলে একটু দাঁড়াও, একটু এঁকে নিই। বুঝছে? এখানে স্পর্শক ছিল, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তাই 90 ডিগ্রি হয়েছিল এই স্থানটির, এটা ধ্রুবতারা। এবারে আমরা এটা মুছে দিলাম একটু বোঝানোর জন্য। তবে এখানে একটা স্পর্শক টেনেছি, স্পর্শটা এই বিন্দু ছেদ করেছে, এই বরাবর যদি আমরা কল্পনা করি ধ্রুবতারাকে এই বরাবর, তাহলে অ্যাঙ্গেল হয়েছে কোথায়? এখানে হয়েছে আর এখানে হয়েছে। এই যে এই অ্যাঙ্গেলটা যে থিটা, এইটা হচ্ছে ধ্রুবতারার কোণ। অর্থাৎ এই বরাবর যদি ভাবি স্পর্শকটা, যে এইখানে থিটা, পুরো মানটা যদি দেখি, পুরো মানটা এই বরাবর যদি কল্পনা করা যায়, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এই 90 ডিগ্রি পুরোটা, তার সঙ্গে থিটা যোগ আছে। আমি দেখে নিচ্ছি যে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই স্পর্শকের সাথে, এই যে ধ্রুবতারার যে সংযোগকারী রেখাটা কল্পনা করা যায়, এইটাই যে থিটা, এইটাই হচ্ছে কি অক্ষাংশ ভ্যালু, অক্ষাংশ ভ্যালু। অর্থাৎ যে ডিগ্রি আসবে, যদি 60 ডিগ্রি আসে 60 ডিগ্রি, আবার এখানে এলে কি আসে? প্রায় সমান্তরাল লেগে যায়, তাই এখানে 0 ডিগ্রি হয়। মানে এখানে স্পর্শক যা আর ধ্রুবতারার সাথে সংযোগ রেখাও তাই হয়, তাহলে 0 ডিগ্রি হয়। এখানে 0 ডিগ্রি, 60 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা সূর্য বলছি ধ্রুবতারার সাথে স্পর্শকের অ্যাঙ্গেল নিয়ে আমরা অক্ষাংশ নির্ণয় করতেও পারি, করা হতো, প্রাচীনকালেও করা হতো। নেক্সট, এবারে আমরা যে বিষয়টা একটু জানবো, যে প্রধান প্রধান অক্ষরেখাগুলো কি কি রয়েছে, যে আমাদের প্রধান প্রধান অক্ষরেখাগুলো কি কি। প্রধান প্রধান অক্ষরেখা যদি একটু আমরা দেখি, পৃথিবীর ছবিটা আঁকতে হবে, বড় করে একটা পৃথিবীর ছবি আঁকতে হবে। আঁকলাম, এই বরাবর রয়েছে পৃথিবীর কি রেখা? নিরক্ষরেখা। অর্থাৎ এই রেখাটার নাম হচ্ছে কি? নিরক্ষর রেখা। এটা একটা প্রধান অক্ষরেখা। এরপরে রয়েছে 23.5 ডিগ্রি উত্তর কিংবা 23.5 ডিগ্রি দক্ষিণ একটা অক্ষরেখা রয়েছে। অর্থাৎ এটা 23.5 ডিগ্রি উত্তর আমরা লিখলাম, এটা 23.5 ডিগ্রি কি লিখলাম? দক্ষিণ লিখলাম। তারপরে রয়েছে আবার 44 ডিগ্রি দক্ষিণ রয়েছে, আবার এখানে রয়েছে 44 ডিগ্রি উত্তর রয়েছে। এখানে রয়েছে 90 ডিগ্রি উত্তর, এখানে রয়েছে 90 ডিগ্রি দক্ষিণ। তাহলে আমরা প্রথম নিরক্ষরেখা পেলাম, এটার নাম পেলাম কি?
মকর ক্রান্তি রেখা বা মকর ক্রান্তি রেখা, এটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা, সুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা, প্রদেশীয়। এটা আছে কুমেরু বৃত্ত প্রদেশীয়, বৃত্ত প্রদেশীয় রেখা। এটা আছে কুমেরু বিন্দু, আর এটা আছে কি সুমেরু বিন্দু, সুমেরু বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর মাঝ বরাবর রয়েছে নিরক্ষরেখা, যাকে আমরা ইকুইটর বলি, ইকুইটর। তারপরে রয়েছে কর্কট ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যান্সার। তারপরে রয়েছে সুমেরু বৃত্ত প্রদেশীয় অর্থাৎ নর্থ আর্কটিক সার্কেল। তারপর রয়েছে সুমেরু বিন্দু অর্থাৎ বলবো নর্থ পয়েন্ট বা নর্থ পোল। শেষ। দক্ষিণে এলে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় রেখা, যাকে বলা হয় সাউথ আর্কটিক সার্কেল। এটাকে বলা হয় সাউথ পোল বা সাউথ পয়েন্ট বলতে পারি, সাউথ পোল বা দক্ষিণ মেরু বা কুমেরু। এভাবে আমরা প্রধান প্রধান অক্ষরেখাগুলোকে আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে আমরা প্রত্যেকটার গুরুত্ব পড়ব, যে এই রেখার গুরুত্ব কী, কর্কটক্রান্তি রেখার গুরুত্ব কী, মকরক্রান্তি রেখার গুরুত্ব কী, প্রত্যেকটা গুরুত্ব আমরা একটু দেখে নেব। ছবিটা রেখেছো, ছবিটা রাখতে পারো, খাতায় এঁকে না, কাজে লাগবে তো। আচ্ছা, প্রথমে যদি আমরা নিরক্ষরেখার গুরুত্ব লিখি, কার গুরুত্ব, নিরক্ষরেখার গুরুত্ব। আমরা গুরুত্বগুলো একটু জেনে নেবো যে নিরক্ষরেখার গুরুত্বটা কী। প্রথম হচ্ছে আমরা জানবো কি নিরক্ষরেখার গুরুত্ব। এক, যে নিরক্ষরেখার গুরুত্বতে প্রথম বলবো যে নিরক্ষরেখা কী করেছে, পৃথিবীর মাঝ বরাবর রয়েছে। অর্থাৎ প্রথম যে পয়েন্টটা হবে যে নিরক্ষরেখা পৃথিবীর গোলার্ধ বিভক্ত করেছে। অর্থাৎ এই নিরক্ষরেখার উপরটার নাম কি উত্তরার্ধ, নিচেটার নাম হচ্ছে দক্ষিণার্ধ। অর্থাৎ গোলার্ধ বিভাজনের ক্ষেত্রে নিরক্ষরেখার একটা বড় ভূমিকা আছে। তাহলে প্রথম পয়েন্ট লিখবো যে গোলার্ধ বিভাজনে বা হেমিস্ফিয়ার ডিভিশনে নিরক্ষরেখার একটা গুরুত্ব, কারণ নিরক্ষরেখার সাপেক্ষে উত্তরার্ধ এবং দক্ষিণার্ধ চিহ্নিত আমরা করি। এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবস্থান নির্ণয়। 2 নম্বর কি বলবো, যে কোন স্থানের অবস্থান, ধরো এই স্থানটা অবস্থান নির্ণয় কী হবে, যে নিরক্ষরেখা বরাবর তো রয়েছে এই নিরক্ষরেখাটা, তার সাপেক্ষে রয়েছে নিরক্ষতল এবং এইখানে তার কেন্দ্রবিন্দু, অর্থাৎ নিরক্ষরেখারও কেন্দ্রবিন্দু এইটা আর পৃথিবীর কেন্দ্রবিন্দু এইটা। এর সাথে কোন স্থান যে কোণ করে সেটাই কি, সেটাই তো অক্ষাংশ। তাহলে কোন স্থানে অবস্থান নির্ণয় করতে গেলে কাকে প্রয়োজন হয়ে পড়ছে, নিরক্ষীয় রেখার যে বৃত্তাকার যে তল, সেই তলটাকে প্রয়োজন হয়ে পড়েছে। অর্থাৎ নিরক্ষরেখা এবং নিরক্ষীয় তল কোন স্থানে অবস্থান নির্ণয় করতে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর লিখে নাও, যে প্রথমটা কি লিখলে গোলার্ধ বিভাজন, 2 নম্বর হচ্ছে কি অবস্থান নির্ণয়। 3 নম্বর বলবো যে মহাবৃত্ত হিসাবে সুবিধা, অর্থাৎ নিরক্ষরেখা মহাবৃত্ত। 3 নম্বর কি লিখবে, মহাবৃত্তের সুবিধা, মহাবৃত্ত বলে, কারণ নিরক্ষরেখা একমাত্র পৃথিবীর মহাবৃত্ত, কারণ এর কেন্দ্রবিন্দু মানে রেখার যে কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু এক, মহাবৃত্ত থাকার জন্য এর অনেক সুবিধা রয়েছে। অর্থাৎ মহাবৃত্তর মাধ্যমে আমরা যে কোনো দূরত্ব অতি সহজে কম সময়ে বা কম দূরত্ব অতিক্রম করতে পারি। অর্থাৎ এইটা কিন্তু এক প্রকার আবার তাপ বিষুব রেখা। কি রেখা, তাপ বিষুব। কেন, যতগুলো দাগরিমা রেখা যাবে, অর্থাৎ এই রেখাগুলোকে দাগরিমা রেখা বলবো, যতগুলো যাবে সব জায়গায় এই দাগরিমা যদি একটা নির্দিষ্ট দাগরিমা রেখা হয়, এর সর্বোচ্চ তাপমাত্রা কোথায় হবে না নিরক্ষরেখা বরাবর হবে। আবার এই যে দাগরিমা রেখা, এর সর্বোচ্চ তাপমাত্রা নিরক্ষরেখা বরাবর হবে। কেন, সূর্য নিরক্ষরেখার যে লম্বাভাবে কিরণ দেয়, তাই তাপমাত্রা নিরক্ষাঞ্চল তো বেশি। তাহলে এই দাগরিমা রেখাটার তাপমাত্রা কোথায় বেশি, নিরক্ষাঞ্চল বরাবর বেশি। তাই এই যে নিরক্ষরেখা বরাবর তাপ বিষুব বলে একটা রেখা পাওয়া যায়, কি পাওয়া যায়, এখানে সর্বোচ্চ তাপমাত্রা দেখা যায়। তাই তাপ বিষুব বলে একটা রেখা এই নিরক্ষরেখা তৈরিতে সাহায্য করেছে। এই হচ্ছে নিরক্ষরেখার গুরুত্ব। এবারে আমরা আসবো কর্কট এবং মকর দুটোর কথা বলবো একসাথে। কর্কট এবং মকর, মানে একটা উত্তরে আছে কর্কটীয় আর মকরীয় রেখার কথা বলবো। 2 নম্বর কর্কটীয় মকরীয় রেখা কি করছে, প্রথমে যদি বলি যে এদের ভূমিকাটা কি, না এরা কোথায় আছে বলবো, যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যদি 23.5 ডিগ্রি মান নিয়ে, মানে 23.5 ডিগ্রি মান মানে বোঝো যে 23 ডিগ্রি
30 মিনিট, কিন্তু কেন হাফ ডিগ্রি মানে কত 30 মিনিট, কেন 1 ডিগ্রি সমান কত বলেছিলাম 60 মিনিট, তাহলে হাফ ডিগ্রি সমান কী হবে 30 মিনিট। এই জন্য 23 পূর্ণ 1/2 বলা ডিগ্রি বলা যা, আর 23 ডিগ্রি 30 মিনিট বলাও তা। ঠিক আছে, এই 23.5 ডিগ্রি মানে 23 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং 23 ডিগ্রি মানে 30 মিনিট দক্ষিণ, এই ভ্যালুটা বা এই অক্ষাংশটাকে নিয়ে যে বৃত্তাকার রেখাগুলো রয়েছে উপর এবং দক্ষিণ বা উত্তর এবং দক্ষিণে, সেগুলো হচ্ছে কর্কটীয় এবং মকরীয় রেখা। এই কর্কটীয় এবং মকরীয় রেখার গুরুত্ব কি না, সূর্যের চলনটা কিন্তু নিরক্ষরেখা থেকে উত্তর দিকে হয়, আবার উত্তর থেকে নিরক্ষরেখা আসে, আবার দক্ষিণ দিকে আসে, আবার দক্ষিণ দিকে নিরক্ষরেখা, আবার নিরক্ষরেখা থেকে উত্তর দিকে যায়। আমরা আগের চ্যাপ্টারে পড়িয়েছি যে নিরক্ষরেখা থেকে উত্তর দিকে কোন রেখায় সর্বোচ্চ লাস্ট সীমা বা একবারে সর্বশেষ সীমা কর্কক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেওয়ার পরে সূর্য আবার ব্যাক করে দক্ষিণ দিকে, নিরক্ষরেখায় লম্বাভাবে কিরণ দেয়। আবার 22শে ডিসেম্বর 23.5 ডিগ্রি দক্ষিণে শেষ সীমা সূর্যের হয়, কিন্তু তারপরে সূর্য আবার ব্যাক করে চলে আসে কোন দিকে, নিরক্ষরেখার দিকে। অর্থাৎ সূর্য ব্যাক করে যায় আসে তা নয়, পৃথিবী এমনভাবে হেলানো অবস্থান অক্ষটি, যে পৃথিবী তখন এমনভাবে হেলে অবস্থান করে সূর্যের দিকে, কখনো কর্কক্রান্তি রেখা সূর্যমুখী হয়, লম্বাভাবে লাস্ট কিরণ দেয়, আবার কখনো নিরক্ষরেখা লম্বভাবে সূর্য পড়ে, অর্থাৎ নিরক্ষরেখা সূর্যের মুখী হয়, আবার কখনো মকরক্রান্তি রেখা আবার দক্ষিণ মেরু অর্থাৎ দক্ষিণ গোলার্ধ কখনো সূর্যমুখী হওয়ার জন্য মকরক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়। অর্থাৎ আমরা আপাতভাবে বলে নেই সূর্য যাতায়াত করে, রবিবার বলি, তোমরা জানো এটা অবশ্যই। ওই সাপেক্ষে আমরা বলি যে সূর্যের লাস্ট কর্কট ক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার উপরে লাস্ট সীমা রয়েছে, অর্থাৎ এইখানে রয়েছে কর্কট সংক্রান্তির শেষ সীমা, এখানে যে মকর সংক্রান্তি বা মকর সংক্রান্তি দিবসের শেষ সীমা হচ্ছে এই দুটোর মাঝখানে। এক, তাহলে এরা আছে কি করে না সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নকে নিয়ন্ত্রণ করছে। দুই, এই কর্কট থেকে মকরের মাঝখানে একটা তাপ বলয় রয়েছে বা তাপ মণ্ডল রয়েছে। আমরা পৃথিবীর তাপমণ্ডল 3টে জানি, একটা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, একটা হিমমণ্ডল। এই উষ্ণমণ্ডলে যেটা 0 থেকে 3.5 ডিগ্রি উত্তর 3.5 ডিগ্রি দক্ষিণ, এই মাঝখানের যে অংশটা উষ্ণমণ্ডল বা টরিড রিজিয়ন, এই অঞ্চলটা রয়েছে কর্কট এবং মকরক্রান্তি রেখার উপরে। অর্থাৎ উষ্ণতা সারা বছরই বেশি থাকে, অর্থাৎ গড় উষ্ণতা এই অঞ্চলে প্রায় সারা বছরই বেশি থাকে, তাই এই অঞ্চলের নাম উষ্ণমণ্ডল। আর এই উষ্ণমণ্ডলটা সীমানা নির্ধারণ হয়ে আছে কর্কট এবং মকরক্রান্তি রেখার দ্বারা। তাহলে উষ্ণমণ্ডল ক্ষেত্রে আমরা জানতে পারছি একটা আছে উষ্ণমণ্ডল শেষ হচ্ছে, এরপরে কে শুরু হবে জানতে পারছি, এবং পরে কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল শুরু হবে। অর্থাৎ এই রেখাটি উষ্ণমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডল সীমা কাজ করছে, এখানেও উষ্ণমণ্ডল শেষ হচ্ছে এবং এখানে নাতিশীতোষ্ণ মণ্ডল শুরু হচ্ছে, তার মাঝখানে সীমা রেখা হিসাবে কাজ করছে। গুরুত্ব বললাম। নেক্সট আমরা সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত জানবো। সুমেরু বৃত্ত পদেশীয় এবং কুমেরু বৃত্ত পদেশীয় আমি লিখলাম না, ও বৃত্ত লিখলাম, যেটা ভ্যালুটা 66.5 ডিগ্রি, একই 66.5 ডিগ্রি, এটা দক্ষিণ, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ একইভাবে আমি বলবো যে 66 পূর্ণ 1/2 মানে 66 ডিগ্রি 30 মিনিট উত্তর এবং 66 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ অক্ষাংশ বিশিষ্ট মানগুলোকে নিয়ে যে বৃত্তাকার রেখা আছে তার নাম হচ্ছে কুমেরু বৃত্ত পদেশীয় রেখা, এটার নাম হচ্ছে সুমেরু বৃত্ত পদেশীয় রেখা। তো এই বৃত্ত পদেশীয় রেখাগুলোর ভূমিকা কি না, এই বৃত্ত পদেশীয় রেখা মানে এই কর্কট থেকে এই অঞ্চলটা, এটা কিন্তু নাতিশীতোষ্ণ মণ্ডল, আবার এই মকর থেকে এই কুমেরু বৃত্ত পদেশীয় পর্যন্ত এটা আছে কিন্তু এটাও নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, এটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ উপরে যদি যাই কি দেখতে পাবো, উপরে গেলে রয়েছে হিমমণ্ডল, আর এর উপরে রয়েছে কি হিমমণ্ডল। তাহলে হিমমণ্ডল আর হচ্ছে উষ্ণমণ্ডলের মাঝখানে নাতিশীতোষ্ণ মণ্ডলের সীমানা নির্ধারণ করেছে 66 ডিগ্রি, হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের মাঝখানে সীমানা। এও কি করেছে না হিমমণ্ডল উপরে আর নাতিশীতোষ্ণ মণ্ডল, এই দুটোর মধ্যে সীমানা রচনা করেছে কে না সুমেরু বৃত্ত পদেশীয় রেখা। অর্থাৎ এই বৃত্ত রেখা কি করছে না দেখা যাচ্ছে যে হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের সীমানা নির্ধারণ করছে। এছাড়া ছায়াবৃত্তের শেষ সীমা মানে ছায়াবৃত্ত, আমি যদি পৃথিবীর অক্ষটা ভাবি এভাবে হেলে আছে, অর্থাৎ সূর্যের সামনে যদি এখানে সূর্য হয়, সূর্যের সামনে এই যে রেখাটি বলছি, এটা রেখা, এটা কর্কট রেখা, এটা সুমেরু বৃত্ত। এই সুমেরু বৃত্ত পদেশীয় রেখাটি কি দেখা যায় না এই পাশটা এমনভাবে থাকে এইভাবে, সরি এখানে চলে আসি, ধরো সূর্য আছে এইভাবে, পৃথিবী এইভাবে হেলে আছে, এটা রেখা, এটা কর্কট, এটা সুমেরু বৃত্ত পদেশীয়, এটা মকরীয়, এটা কুমেরু বৃত্ত পদেশীয়।
এই যে বিন্দু, এই জায়গাটা লাস্ট, সূর্য কিন্তু শেষ সীমা। শেষ সীমা ঠিক বললে ভুল হবে, মানে অন্ধকারের আলোর শেষ সীমা, ওপাশটা আবার অন্ধকার। অর্থাৎ এইটা ছায়াবৃত্তর শুরু, এই অক্ষাংশে মানে 64.5 উত্তর অক্ষাংশে কিংবা দক্ষিণ, যখন বলবো তখন দক্ষিণ হেলে থাকবে সূর্যের দিকে, কিন্তু সেটা আলাদা। 64.5 উত্তর যখন সূর্য থেকে দূরে যাবে, এই 64.5 উত্তরই হবে ছায়াবৃত্তর কি শেষ সীমা। কেন এই ছায়াবৃত্ত বলতে এই পাশটা আলো, ও পাশটা কি অন্ধকার, এই পাশটা অন্ধকার। অর্থাৎ এই 64.5 মান থেকে ও পাশ অন্ধকার থাকবে, অর্থাৎ 24 ঘন্টায় রাত থাকতে পারে, আর এ পাশটা কি 24 ঘন্টা দিন থাকতে পারে। অর্থাৎ এই 24 ঘন্টা দিন ও রাতের সীমানা হিসাব কাজ করে গে এই 64 রেখা। অর্থাৎ ওই পাশটা 24 ঘন্টা দিন থাকতে পারে, আবার রাতও হতে পারে, আবার এ পাশটা দিন রাত কিন্তু একটা নির্দিষ্ট সময় অনুযায়ী হতে পারে। একইভাবে যখন সূর্য ঘুরে ঘুরে যখন এ পাশে আসবে, মানে সূর্য বলছি পৃথিবী, তখন কিন্তু এইভাবে কর্কট এইভাবে রেখাগুলো থাকবে, তখন এই ছাবিতে এইভাবে থাকবে, তখন এই যে অঞ্চলটাতে সূর্য আলো পড়বে এ পাশটা অন্ধকার। আর এই রেখা বরাবর দেখা যাবে উপরটা যে 24 ঘন্টা দিন থাকতে পারে, আর এই যে রেখা অঞ্চলটা 24 ঘন্টা কি থাকতে পারে, রাত থাকতে পারে, 24 ঘন্টা রাত থাকতে পারে। অর্থাৎ এখানে 24 ঘন্টা রাত, এখানে 24 ঘন্টা দিন, এইভাবে মানে ঘটাতে পারে কোন রেখাটি না 64 উত্তর রেখার উপরটা, 64 রেখার দক্ষিণের নিচেরটা। এইভাবে কিন্তু মানে ছায়াবৃত্তর সীমানা নির্ধারণ করতে সাহায্য করে। তাহলে বিষয়টা তাহলে সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত বৃত্ত আমাদের সাহায্য করছে ছায়াবৃত্ত শেষ, দক্ষিণতম এবং উত্তরতম সীমানা নির্ধারণে, এবং সাহায্য করছে কি হিমমণ্ডল নাতিযুক্ত মণ্ডলের মাঝখানে বাউন্ডারি হিসেবে কাজ করছে। এছাড়া সুমেরুবিন্দু কুমেরুবিন্দু আছে, যেটা আমরা একেবারে নর্থ পোল বলছি, সাউথ পোল। এরা কি করে, এই নর্থ পোলের সাহায্যে ধ্রুবতারার সাহায্যে এই অক্ষাংশ নির্ণয় করা হয়েছে। অর্থাৎ এখানে ধ্রুবতারা রয়েছে মাথায়, অর্থাৎ ধ্রুবতারা অবস্থান দেখে আমরা উত্তর মেরু চিহ্নিত করতে পারি এবং উত্তর অর্ধে অক্ষাংশ নির্ণয় করতে পারি। আবার ধ্রুবতারা বাদে দক্ষিণে হেডলি অক্টেন বলে একটা নক্ষত্র রয়েছে, এর সাহায্যে দক্ষিণের 90 ডিগ্রি দক্ষিণকে চিহ্নিত করতে পারি, এর সাহায্যে কিন্তু দক্ষিণের অক্ষাংশ নির্ণয় করতে পারি। অর্থাৎ এরা কিন্তু পোল স্টার বা মেরু নক্ষত্রের সাথে এরা কিন্তু কি করেছে, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবস্থান করে, যার সাপেক্ষে আমরা অক্ষাংশ নির্ণয় করতে পারি। এছাড়া একটা কি না, এই 90 ডিগ্রিটা একেবারে হিমমণ্ডলের শেষ সীমা, আর এই 90 ডিগ্রি উত্তরটা হিমমণ্ডলের শেষ সীমা। অর্থাৎ এটাই পৃথিবীর একেবারে উত্তরতম স্থান, এটাই পৃথিবীর একেবারে দক্ষিণতম স্থান হিসাবে কাজ করছে। অর্থাৎ আমরা অক্ষরেখাগুলো কি বললাম, ব্যবহার বললাম, এবং তার সঙ্গে গুরুত্বগুলো একটু আমরা জানলাম। তবে এখন সমস্ত অক্ষরেখার আমরা কি জানিনি, গুরুত্ব জানিনি, শুধু ব্যবহারটা দেখলাম যে কোথাও কোথাও কাজে লাগে। আসল গুরুত্ব কি, সমস্ত অক্ষরেখা তো ভাববো যে এক লাগার সমস্ত অক্ষরেখা কী কাজ করে। আমি যে একটা পড়ালাম যে প্রত্যেকটা অক্ষরেখা একটা গুরুত্ব বা ব্যবহার বললাম, যে কী কী কাজে লাগে বা এর কী ইম্পর্টেন্ট আছে বললাম। কিন্তু অক্ষরেখা মূলত আমাদের কি সাহায্য করে, মূলত আমরা অক্ষরেখার সাহায্যে 3টে জিনিস জানবো। এক, অক্ষরেখার সাহায্যে অবস্থান নির্ণয় করা যায় বা অক্ষাংশের সাহায্যে অবস্থান নির্ণয় করা যায়। 2, জানবো জলবায়ু অঞ্চল চিহ্নিত করা যায়। 3, জানবো দেশের সীমানা নির্ধারণ করা যায়। সীমানা অবস্থান বলতে আমরা যদি পৃথিবী এই কথা ভাবি, এটা নিরক্ষতল হয়, কোন স্থান উত্তরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে নিরক্ষতলের সাপেক্ষে, এটা কেন্দ্রবিন্দু, এর সাথে এই নিরক্ষতলের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই স্থানটি রয়েছে তা নির্ণয় করতে সাহায্য করে, বা দক্ষিণে ওই স্থানটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তা নির্ণয় করতে সাহায্য করে। অর্থাৎ কোন স্থান উত্তর অর্ধে বা দক্ষিণ অর্ধে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিরক্ষরেখার সাপেক্ষে রয়েছে তা জানতে সাহায্য করছে কিন্তু অক্ষরেখাটি। অক্ষরেখার মান দেখলে আমরা বুঝে নেব যে এই স্থানটি, বা অক্ষাংশের মান দেখে বুঝে নেব এই স্থানটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে নিরক্ষরেখার সাপেক্ষে বা পৃথিবীর কেন্দ্রবিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, অর্থাৎ এটা জানতে অবশ্যই আমাদের সাহায্য করে। 2 নম্বর যে বিষয়টা জানবো, অবস্থান ছাড়াও যে বিষয়টা আমাদের সাহায্য করছে, এটা হচ্ছে জলবায়ু। আমরা যদি নিরক্ষরেখা থেকে উত্তর দিকে আস্তে আস্তে যাই বা দক্ষিণ দিকে আস্তে আস্তে যাই, সূর্য এখানে লম্ব, সূর্য তির্যক, সূর্য আরও তির্যক, সূর্য এখানে তির্যক, এখানে আরও তির্যক। তাহলে এখানে সূর্য সারা বছরই প্রায় উষ্ণতা লম্বা হবে কেমন দেয়, তাই সারা বছরই এখানে প্রায় উষ্ণতা বেশি। বিশেষ করে কর্কট থেকে মকর এই অঞ্চলে সূর্য কিন্তু আনাগোনা, মানে সূর্যের যাতায়াত আছে, অর্থাৎ রবিমার ঘটে। অর্থাৎ
পৃথিবী এমনভাবে অক্ষের সাথে হেলে পরিক্রমণ করে যে সূর্যের সামনে কর্কট এবং মকরীয় অঞ্চলে সবসময় প্রায় প্রদান করে রাখে বা তুলে ধরে রাখে, তাই এই অঞ্চল উষ্ণতা সবসময় বেশি। আবার ওইখান থেকে যত যাব উত্তর দিকে নাতিশীতোষ্ণ অঞ্চলে, সেখানে গেলে আমরা উষ্ণতা আস্তে আস্তে কম দেখবো, কারণ সূর্য তীর্যভাবে পড়বে এবং অক্ষ হেলানো থাকবে, তাই উষ্ণতা এখানে কম। মেরুর দিকে গেলে আরও উষ্ণতা কম। অর্থাৎ কেউ যদি উত্তর মেরু থেকে দক্ষিণ বরাবর গুটু গুটু পায়ে হাঁটে, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করে, তাহলে কি দেখবে, প্রথম হিমমণ্ডল থেকে পেরিয়ে পেরিয়ে নাতিশীতোষ্ণ মণ্ডল ঢুকবে, নাতিশীতোষ্ণ মণ্ডল থেকে পেরিয়ে উষ্ণমণ্ডল, অনেকদিন উষ্ণমণ্ডল থাকার পর আবার নাতিশীতোষ্ণ মণ্ডলে ঢুকবে, আবার হিমমণ্ডলে যাবে। অর্থাৎ জলবায়ু উষ্ণতার পার্থক্য, অর্থাৎ জলবায়ুগত পার্থক্য তৈরিতে অক্ষরেখা সাহায্য করে বা অক্ষাংশ সাহায্য করে। ঠিক আছে, নেক্সট সীমানা। আমরা যে কোনো দেশ, ভারতের কথা যদি বলি, ভারতের অবস্থান কত ডিগ্রিতে কত ডিগ্রি আছে, আমি ভারত বলে দিলাম 6 ডিগ্রি থেকে স্যার 37 ডিগ্রি পর্যন্ত উত্তর অক্ষাংশে আছে। বা পশ্চিমবঙ্গ বলে দিলাম যে আছে 21 ডিগ্রি থেকে প্রায় আছে 25 ডিগ্রি পর্যন্ত, বলছি তো। তাহলে 21 ডিগ্রি থেকে যে 25 ডিগ্রি পর্যন্ত আমি অক্ষাংশের মধ্যে পশ্চিমবঙ্গ আসছে বলছি, বা এটা ভারত বলছি, তাহলে একটা সীমানা এই ডিগ্রি থেকে এই ডিগ্রির মধ্যে ভারতটা রয়েছে। অর্থাৎ একটা সীমানা, এই অঞ্চলের সীমানা জাস্ট উত্তরতম বাউন্ডারি, উত্তরতম শেষ সীমা, আবার দক্ষিণতম শেষ সীমা আমরা কিন্তু নির্ধারণ করতে পারছি কার সাহায্যে। এই যে 6 ডিগ্রি ধরে এখানে 37 ডিগ্রি, এটা উত্তর, এটাও উত্তর। এই সীমানার মাধ্যমে আমরা যে কোনো দেশের বা অঞ্চলের বা স্থানের আমরা সীমানা নির্ণয় করতে পারি। অর্থাৎ সীমানা নির্ধারণে অক্ষরেখা বা অক্ষাংশ সাহায্য করে। একটা কথা মনে রাখবে, উত্তর দিকে যদি কোনো স্থান থাকে সেখানে উত্তর অক্ষাংশ হয়, দক্ষিণ দিকে দক্ষিণ অক্ষাংশ হয়। অর্থাৎ নর্থ, সরি এটাকে সাউথ বলা হয়, এটাকে নর্থ। অর্থাৎ কোনো 22 ডিগ্রি ধরে লিখলাম 34 মিনিট, এটা উত্তর, মানে একটা নিরক্ষরেখার সাপেক্ষে উত্তর দিকে রয়েছে। অর্থাৎ স্থানটি কলকাতা, এটা কলকাতার অক্ষাংশ, কলকাতার অক্ষাংশ যেটি রয়েছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। অর্থাৎ যদি আমি গ্লোবের সাপেক্ষে কল্পনা করি, এটা নিরক্ষরেখা যদি হয়, এটা কেন্দ্রবিন্দু হয়, এর সাপেক্ষে কত ডিগ্রি আছে, এই স্থানটি 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অ্যাঙ্গেলে আছে, মানে উপর দিকে আছে বলে উত্তর বলছি, না উত্তর দিক না, এটা দক্ষিণ দিক। এই কলকাতার স্থানটি অক্ষাংশ কত, 22 ডিগ্রি 34 মিনিট, এটা কলকাতার অক্ষাংশ। ঠিক আছে, আর দক্ষিণ দিকে হলে লাস্টে কী হয়, বা দক্ষিণ বা সাউথ লিখতে হয়, আর উত্তর দিকে হলে উত্তর লিখতে, হর্ষ লিখতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা তাহলে আজকে কি বললাম, অক্ষাংশ, অক্ষাংশের গুরুত্ব, তো সমগ্ররেখা কাকে বলে, বক্ররেখার গুরুত্ব কাকে বলে, বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা পড়েছি। তোমরা একটু বই দেখে দেখে পড়বে, রঞ্জিত রাঙ্গের বই বা যুধিষ্ঠির হাজরার বই, খুব ভালো বই, সহজ ভাষায় লেখা, মদক খুব তথ্যপূর্ণ, ও বইটাও ফলো করতে পারো। তোমরা কি করবে, একটু বসে বসে ফলো করবে এবং লিখবে, এটা অবশ্যই পারবে না পরে জানিও, হ্যাঁ, বা যখন বুঝছো লাইভ ক্লাস হচ্ছে তখন কোনো কোনো জায়গায় সমস্যা হলে আন্ডারলাইন করে রাখো, পরে বলো, কোনো অসুবিধা নেই, আমি সমাধান অবশ্যই করবো যতটা পারবো। সবাই ভালো থাকো, এই লকডাউন কন্ডিশনে বাড়িতেই থাকো, সুস্থ থাকো, নমস্কার।